আপনি যখন একটা কোম্পানিতে ঢাকায় পরে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার ডিমান্ড থাকবে একরকম। আর যখন একটা কোম্পানি আপনাকে এসে নক করতেছে, আপনার ডিমান্ডটা তখন আরেক রকম। একটা ছেলে বা মেয়ে 20-21 বছর বয়স, তার এই বয়সে কোন দিকে ফোকাস দেওয়া উচিত? নিজের স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি লিঙ্কডইন প্রোফাইলটা বিল্ড আপ করার দিকে ফোকাস দেওয়া উচিত, নাকি আপওয়ার্ক ফাইবারে কাজ খোঁজার জন্য টাইম দেওয়া উচিত? আমি যখন কোনো রিক্রুটিং করি বা আমি যখন আসলে কাউকে সার্চ করি, আমি তার লিঙ্কডইন প্রোফাইলটা একবার ওভারলুক, বা আমি দেখছি আমাকে যারা হায়ার করছে তারা আমার লিঙ্কডইন প্রোফাইলটা ওভারলুক করছে। অ্যাজ এ ফ্রিল্যান্সার এবং অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে শুধুমাত্র লিঙ্কডইন থেকে এই পর্যন্ত কতগুলো ক্লায়েন্ট পাইছেন এবং শুধুমাত্র লিঙ্কডইন ক্লায়েন্ট থেকে কেমন রেভিনিউ জেনারেট করছে? এখন ব্যাপারটা হচ্ছে ভাই, আমি ডিজিটাল মার্কেটিং জানি না। আমি যদি ডিজিটাল মার্কেটিং এর উপর একটা গিগ খুলে বসে থাকি, ফাইবারে গিয়ে বা আপওয়ার্কে একটা প্রজেক্ট খুলে বসে থাকি বা প্রোফাইল ক্রিয়েট করতে, আসলে এটা আমার জন্য নেগেটিভ জিনিস। সারা ওয়ার্ল্ডে 70% লিঙ্কডইন ইউজারের প্রোফাইলে যে ইনফরমেশন দিয়ে রাখে সেগুলো ফেক। সো আমি যদি নতুন করে একটা অ্যাকাউন্ট খুলি বা আমার প্রোফাইলটা সাজাইতে চাই, সেক্ষেত্রে ফেক ইনফরমেশন দেওয়া কি ঠিক হবে? আজকে আপনাকে একটা বাস্তব কথা বলি, আমরা বলি না মার্কেটে আসলে চাকরির খুব অভাব। বিশ্বাস করেন ভাই, মার্কেটে চাকরির কোনো অভাব নেই। একটা দল বলছিল আর কি যে হচ্ছে 2 কোটি মানুষের কর্মসংস্থান দেবে। 2 কোটি না ভাই, বাংলাদেশে আরো বেশি কর্মসংস্থান দেওয়া সম্ভব। এটা কোনো দল দিবে না, এটা আপনার আমাকেই বের করতে হবে। শুধু বাংলাদেশে কেন ভাইকে চাকরি করতে হবে তোমাকে? আপনি চিন্তা করেন, আপনার যদি গ্র্যাজুয়েশন পিরিয়ড 4 বছর হয়, আপনি ধরেন লিঙ্কডইনে 2 বছর ধরে টানা আপনার কানেকশনটা বিল করতেছেন, রেগুলার পোস্ট করতেছেন, তাহলে আপনার লিস্টে কারা আছে আপনি জানেন? এটা গোল। আদনান ভাই, আমার শোতে আপনাকে আবারও স্বাগতম। থ্যাংক ইউ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আবারও স্বাগতম এই জন্য বলা হচ্ছে, অনেকে মনে করতে পারে এটা আপনার সাথে আমার ফার্স্ট হ্যাঁ কন্টেন্ট, বাট অ্যাকচুয়ালি আমরা এর আগে আরেকটা কন্টেন্ট মেক করছিলাম এবং সেটা কোনো কারণে আমরা পাবলিশ করতে পারি নাই, হ্যাঁ টেকনিক্যাল কারণে। যাই হোক, যেহেতু আপনার সাথে রেগুলার কন্টেন্ট মেক করব, সেই প্ল্যান নিয়ে আমরা অনেক প্ল্যান করতেছি। আপনার যে লেভেলের এক্সপিরিয়েন্স আছে, যে নলেজ আছে, এটা আসলে একটা পডকাস্ট দিয়ে কভার করা পসিবল না। মানুষ আপনার মতো পার্সনদের কাছ থেকে অনেক বেশি কিছু শিখতে চায়, অনেক বেশি কিছু জানতে চায়। সো আশা করব যে আমরা অনেক ভ্যালুয়েবল কিছু কন্টেন্ট দর্শককে দিতে পারবো। ইনশাল্লাহ। প্রতিটা কন্টেন্টে আমাকে অনেকে কমপ্লেন করতেছে যে আমি ট্রেডিশনাল ওয়েতে কেন উপস্থাপনা করি না। ঠিক আছে, এটার মানে হচ্ছে যে একটা কন্টেন্ট শুরু করার আগে বাংলাদেশে যেরকম একটা পডকাস্ট হয় বা টক শো হয়, ফার্স্টের 2-5 মিনিট শুধু ইন্ট্রোডাকশন দিতেই চলে যায়, কিন্তু আমার ম্যাক্সিমাম কন্টেন্টে কোনো ইন্ট্রোডাকশন নাই, ডিরেক্ট আমি কন্টেন্টে জাম্প করি। সো অনেকে এটাকে খারাপ চোখে দেখে, আবার অনেকে এটাকে ভালো চোখে দেখতেছে। সো আমার কাছে এটাকে আমার নিজের একটা স্টাইল মনে হয়, বা আমার স্টাইলে আমি কন্টেন্ট মেক করতে অনেক বেশি পছন্দ করি। কারণ আপনি দেখেন, আমার কন্টেন্টগুলো কারা দেখে বেশি? ম্যাক্সিমাম জেন আলফা বেশি দেখে আমার কন্টেন্ট, এবং তারা কিন্তু আজাইরা প্যাচাল পছন্দ করে না, তারা মেইন টপিকটা পছন্দ করে। এবং যেহেতু এখন দর্শকদের ধৈর্যটা অনেক কম, তাদেরকে গ্রাপ করে রাখাটা অনেক বেশি টাফ। সো আমি চেষ্টা করি যে অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে আমরা প্রয়োজনীয় ব্যাপারগুলোতে জাম্প করি। এখন মনে করেন যে আপনার ইন্ট্রোডাকশন দেওয়ার আসলে কিছু নাই। আপনার যে ইন্ট্রোডাকশন সেটা কিন্তু আমরা কন্টেন্ট বানাইতে বানাইতে তার ভিতরে অনেক ইন্ট্রোডাকশন আপনি দিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশনে বলেন বা স্ক্রিনে বলেন, আপনার ইন্ট্রোডাকশন কিন্তু দেওয়া থাকবে, অলরেডি ভিজিবল থাকবে। হ্যাঁ। সো স্বাভাবিকভাবে 5 মিনিট ধরে ইন্ট্রোডাকশন দেওয়ার আসলে প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় কি, কন্টেন্টই আসলে একটা ইন্ট্রোডাকশন। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো কন্টেন্টে মানুষ যতক্ষণ বসে থাকবে বা কন্টেন্ট যদি সে মনোযোগ দিয়ে বুঝে, তাহলে সে বুঝে যাবে যে না, অমুক পিপলটা আসলে এই কাজটা করে। হ্যাঁ, আমাদের কন্টেন্ট আমাদের পরিচয় দেবে। চলুন শুরু করি। কিছুদিন আগে আমরা বাংলা নববর্ষ পালন করলাম, নতুন বছর, এবং অনেকে নতুন বছরে নতুন প্ল্যানিং নিয়ে, নতুন রেজুলেশন নিয়ে সব কিছু শুরু করে। যদিও এটার পক্ষপাতী আমি না,
বা যারা নতুন বছরকে টার্গেট করে মাঠে নামে তারা অ্যাকচুয়ালি খুব যে ভালো কিছু করতে পারে ব্যাপারটা এরকম না। যারা মাঠে নামে তারা আজকে থেকেই নামে, তারা আজকে থেকেই আসলে তার নতুন বছর শুরু হয়। ঠিক আছে, সো তারপরেও নতুন বছরে অনেকের অনেক প্ল্যান থাকে। আর রিসেন্টলি যে বিষয়টা দেখা গেছে যে যারা ফ্রিল্যান্সিং করে বা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করে সবার একটা বড় সোর্স হচ্ছে ফাইবার, ক্লায়েন্ট খোঁজার জন্য। যদিও ফাইবারের ক্লায়েন্টের কোয়ালিটি নিয়ে অনেক কোশ্চেন আছে, আমার দিকে না যাই, সেদিকে না যাই আমরা। সো অনেকে এখন ইসরায়েল হামাস কনফ্লিক্টের কারণে বাংলাদেশের অনেকে ফাইবারে কাজ করা অফ করে দিচ্ছে বা কোনো কারণে ফাইবার থেকে সবাই মুখ ফিরাই নিচ্ছে। সো যেটাই হোক না কেন সবার ফাইবারের প্রতি একটা ব্যাড ধারণা কিন্তু অলরেডি তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আমরা ফাইবার হোক বা আপওয়ার্ক হোক এই মার্কেট প্লেসগুলোতে কাজ না নিয়ে বা মার্কেট প্লেসের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে আমরা অল্টারনেটিভ কী ওয়েতে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি সেই ব্যাপারটা নিয়ে আজকে কাজ করব। আজকে আপনার সাথে কথা বলবো। আপনি যেহেতু লং টাইম ধরে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতেছেন এবং বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট পারসন আপনি এই বিষয়ে শেখানোর জন্য। সো ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে গেলে লিঙ্কডইন কতটা জরুরি বা কতটা ইম্পর্টেন্ট এটা আমার মনে হয় আপনার থেকে ভালো কেউ বলতে পারবে না। অনেকেই বলতে পারবে, বাট আমি পারবো। যারা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করে বা যাদের একটা ভালো পোর্টফোলিও আছে প্রত্যেকেই মোটামুটি খুব ভালো লিঙ্কডইন ইউজার। তো দেখা যাচ্ছে যে আমি নিজেই আমার লিঙ্কডইনে ধরেন কেউ লাইক কমেন্ট করুক আর না করুক, আমার 22 তারিখ পর্যন্ত পোস্ট স্কেজুল করা আছে। আপনাকে গত প্রোগ্রামে বলছিলাম যে অলরেডি স্কেজুল করা আছে, মানে আমার প্রায় 100টা সিরিজের মতো লিঙ্কডইন আমি জাস্ট স্কেজুল করে রাখি রিজন অফ অ্যাক্টিভিটির জন্য। অ্যাক্টিভিটি থেকে দেখা যায় যে অনেক সময় ক্লায়েন্ট সরাসরি আউটরিচ করে, আমার বিভিন্ন ধরনের জব অফার আসছে শুধুমাত্র আমার পোস্ট পড়ে। ওকে, অথচ ওরা কিন্তু আমাকে লাইক কমেন্ট করে নাই, বা যারা হচ্ছে খুব বিজি পার্সন ওদের লাইক কমেন্ট করার টাইম না, ওরা হয়তো বা কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছে আমার প্রোফাইলটা চলে আসছে। ইভেন লিঙ্কডিন থেকে ওই দিন মেসেজ আসছিল আমার কাছে, ইমেল আসছিল আমার কাছে, ইউ হ্যাভ দ্য টপ ভিউড প্রোফাইল অন লিঙ্কডিন। যে এই জিনিসটা আর কি, যে মানুষ ইন্টারাকশন করুক বা না করুক, মানুষ আমার প্রোফাইলটা সার্চ করছে, দেখছে, এইটা। তো এরকম অনেক ফ্রিল্যান্সার আছে যারা আসলে লিঙ্কডিনে কাজ করে। তবে এইটা বলতে পারবো যে আমি একদম বেস্ট কিনা জানি না, তবে আমি চেষ্টা করি যেন আমি যে জায়গা থেকে আসলে রিজিকটা আসতেছে বা যে জায়গাতে আমি খুব অ্যাক্টিভ আছি এই জায়গাটাকে প্রপারলি ইউজ করতে, বা আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরকে প্রপারলি গাইড করতে। সো ইন্টারন্যাশনাল বিজনেসম্যানের জন্য বা একজন ফ্রিল্যান্সারের জন্য বা একজন সলোপ্রেনিয়রের জন্য লিঙ্কডইনের গুরুত্ব কতটুকু এইটা যদি আগে ডেসক্রাইব করেন। আচ্ছা, তো যারা হচ্ছে এখন লিঙ্কডিন ইউজ করেন তারা তো বেটার, আর যারা লিঙ্কডিন ইউজ করেন না তাদের জন্য বলি, একদম বেসিক থেকে যদি যে ব্যাপারটা বলি, আমরা ভাই ফেসবুক চালাই না, ফেসবুক তো সবাই চালে, মেসেঞ্জার চালাই না। ধরেন মেসেঞ্জারে আমরা হয়তো বা ফেসবুক এই হোম ফিডে নাই, মেসেঞ্জারে আমরা আছি, রাত্রে আমরা একটা টাইম পাস করতেছি বা কিছু একটা করতেছি। সো সেম জিনিসটা লিঙ্কডিন, জাস্ট লিঙ্কডিনটা হচ্ছে বিজনেসম্যানদের আতুর ঘর। এখানে আসলে বিজনেসম্যানরা আসে, সময় দেয়, এরা নিজেদেরকে ডেভেলপ করে, নিজেদেরকে শো অফ করে, নিজেদের কথা বলে। আর ফেসবুকে হচ্ছে আমরা আমাদের রেগুলার যে বেসিসে কাজকর্ম আছে এগুলো শেয়ার করি। সো একটা স্টুডেন্ট বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, বা সে কলেজ গোয়িং হোক, তাদের প্রত্যেকের আমি বলে একটা করে লিঙ্কডিন থাকা দরকার। রিজন হচ্ছে তার নেটওয়ার্কিংয়ের জন্য। লিঙ্কডিন নেটওয়ার্কিং আর কানেকশনের উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট। আপনি যদি হচ্ছে ধরেন আমরা বিডি জবসে কিন্তু অ্যাড দেই না, বিডি জবসের থেকে লিঙ্কডিনে যে অ্যাপ্লিকেশনগুলো পড়ে এটার কোয়ালিটি ফার দেন বেটার থাকে। আচ্ছা, আপনি দেখবেন বিডি জবসে যখন কেউ অ্যাড দেয়, বিডি জবস নিজে লিঙ্কডিনে আবার সেই অ্যাডটাকে পোস্ট করে, যেন বিডি জবস লিঙ্কডিন থেকে সার্চ করে একটা ভালো ম্যাচ করতে পারে। যেমন আজ পর্যন্ত আমি আমার যতগুলো জব পাইছি ভাই, আমি বিডি জবস থেকে কোনো জব পাই না হিসাব করতে গেলে। বিডি জবসে কিন্তু আমার প্রোফাইল আমি ক্রিয়েট করছিলাম এক সময়, এখন কলটল আসে, মানে যে সময় আমরা উঠতেছিলাম ওই সময়টাতে আমি আমার যতগুলো জব প্লেস করছি সবগুলো লিঙ্কডিন থেকে জব প্লেস করছি। 100% লিঙ্কডইন থেকে? 100% লিঙ্কডিন থেকে, সেটা দেশে হোক বা দেশের বাইরে? হ্যাঁ 100% লিঙ্কডিন আমি জব প্লেস করছি। আমি বিডি জবসে অ্যাপ্লাই করছি। ব্যাপারটা হয় কি, আপনি বিডি জবসে একটা সিভি দিছেন, তাই না? সিভিতে সে জাস্ট আপনাকে সিভিটা পড়ে দেখতেছে, সে আপনাকে জাজ করতে পারবে না
সিভিটা পড়ে দেখা যায় যে অনেক লোক আছে, আমরা তো এখন নিজেরাও সিভি কালেক্ট করি, যেহেতু দেখা যাচ্ছে যে কোম্পানির জন্য আমাদেরকে মাঝে মাঝে ইন্টারভিউ নেওয়া লাগে, বা হচ্ছে আমাদেরকেও সিভিগুলোকে শর্ট আউট করতে হয়। সো ওই সময় হয় কি, আসলে অনেকে সিভিতে লেখা রাখে সে ডিজিটাল মার্কেটার, সে গ্রাফিক ডিজাইনার, সে ওয়েব ডেভেলপার, মানে তার কথা হচ্ছে ফি সাবিলিল্লাহ ভাই, যেইটা জব লাগে লেগে যাবো গা, সিভিতে এরকম হজবরল করে রাখে। আসলে আমাদের সিভিগুলো কীভাবে দেওয়া উচিত এটা নিয়ে আমরা নেক্সট একটা এপিসোড করবো নি। আমি জাস্ট বুঝাই যে বিডি জবস ভার্সেস লিঙ্কডইন, বা যে কোনো একটা প্ল্যাটফর্ম ভার্সেস লিঙ্কডইন কেমন গুরুত্বপূর্ণ। এবার বিডি জবসের ব্যাপারটা আপনি বুঝলেন যে এখানে সিভি দেখে আমরা একজনকে জাজ করতে পারছি। আর যখন আপনি লিঙ্কডইনে যাবেন সেখানে আপনি যখন সিভি ড্রপ করবেন, আপনার সিভিটা দেখার পর যদি ভালো লাগে সে কিন্তু আপনার লিঙ্কডইন প্রোফাইলে মুভ করতে পারবে। আপনার লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে এসে আপনার লিঙ্কডইনে অ্যাক্টিভিটি দেখতেছে, আপনি লিঙ্কডইনে কী ধরনের পোস্ট করেন সেটা দেখতেছে। আমি জানি না আসলে সবাই একমত হবে কিনা, বাট আমি এটা করি। আমি যখন কোনো রিক্রুটিং করি বা আমি যখন আসলে কাউকে সার্চ করি, আমি তার লিঙ্কডইন প্রোফাইলটা একবার ওভারলুক করি, বা আমি দেখছি আমাকে যারা হায়ার করছে তারা আমার লিঙ্কডইন প্রোফাইলটা ওভারলুক করছে। ওভারলুক করার পর তারা এমনও হয়েছে যে আমি অ্যাপ্লাই করি নাই ভাই, আমাকে নক দিছে যে আর ইউ ইন্টারেস্টেড, আমি তোমাকে এই জিনিসটা দিচ্ছি, তুমি করবা কিনা। এরপর আমি সরাসরি কথা বলি। দেখা যাচ্ছে যে আপনি যখন একটা কোম্পানিতে ঠেকাই পরে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার ডিমান্ডটা থাকবে একরকম। আর যখন একটা কোম্পানি আপনাকে এসে নক করতেছে, এমন না যে ভাই আপনি ভাব নিয়ে বসে থাকেন, বাট আপনার ডিমান্ডটা তখন আরেক রকম, বিকজ অফ কোম্পানির নিডের থেকে আপনাকে খুঁজে বের করছে জাস্ট ফর সার্চ। যেটা আপনাকে একটু আগে বললাম যে আমি কিছুদিন আগে একটা মেল পাইছিলাম, আমি লিঙ্কডইনের টপ সার্চেড, যে আমার কোনো একটা কারণে হয়তো বা কোনো একটা কিওয়ার্ড আমার এখানে কাজ করে ফেলছে, যার জন্য কেউ সার্চ করলে আমি পাচ্ছি, আমাকে পাচ্ছে, আমার এখানে প্রোফাইলে ভিজিটর বাড়তেছে, ভিউয়ার বাড়তেছে, সব কিছু বাড়তেছে। ভাই লিঙ্কডইনে এমন না আপনি পোস্ট করলে আপনার 100 লাইক পড়তেই হবে, কমেন্ট পড়তেই হবে, পড়লে ভালো, না পড়লে অসুবিধা নেই, জাস্ট আপনি লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকেন। রিজন হচ্ছে এইটাই যেটা বলতেছিলাম যে আমাকে যখন সিভি কেউ ড্রপ করতে, সিভিটা ভালো লাগার পর আমি গিয়ে তার লিঙ্কডইনটা ওভারলোড করতেছি, সে লিঙ্কডইনে কেমন, সে লিঙ্কডইনে আসলে কী নিয়ে কথা বলে, সে যদি ভিডিও এডিটর হয় তার ভিডিও কীরকম লিঙ্কডইনে সে পাবলিশ করছে, সে লিঙ্কডইনে অবশ্যই তার ভিডিও দিবে সে ভিডিও এডিটর হইলে, বা তার বিহ্যান্সের লিঙ্ক থাকবে, বা তার বিভিন্ন লিঙ্ক থাকবে, তাই না? ডিজাইনার হলে বিহ্যান্সের লিঙ্ক থাকবে, ড্রিবল থাকবে, অনেক কিছু থাকবে। ডিজিটাল মার্কেট হলে তার বিভিন্ন পোর্টফোলিও থাকবে, স্ক্রিনশট থাকবে, বিভিন্ন ডেটা থাকবে, দেখা যাচ্ছে যে তার মার্কেট প্লেসের মাঝে মাঝে লিঙ্কও থাকে। তো সব কিছু মিলে আমরা যখন জাজ করি যে না আসলে আমরা চাই কি, ধরেন আমাকে আমার একটা খুব ক্লোজ ভাই বলছিল আর কি, আমি যে কোম্পানিতে জব করি, উনি আমাকে একটা কথা বলছিল যে আপনি আমার কোম্পানিতে আসছেন মানে আমরা আপনার জন্য অবশ্যই বেস্ট ডিল, আপনি হয়তো বা অন্য অনেক কোম্পানি দেখছেন বাট আমার কোম্পানিতে আসছেন, আপনি আমার জন্য বেস্ট ডিল, সরি আমি আপনার জন্য বেস্ট ডিল। বললাম জি ভাইয়া। বললাম সেম ওয়েতে আমি যখন আপনাকে হায়ার করছি আমি আপনাকে বেস্ট ডিল হিসেবে হায়ার করছি। প্রতিটা কোম্পানিই চায় যে সে যখন হায়ার করবে সে একটা বেস্ট ডিল করবে, যেন কোম্পানি আর এমপ্লয়ির ভিতরে উইন উইন একটা সিচুয়েশন থাকে। ওকে, সো এই জন্য হলেও আপনি যখন নিজেকে, একটা কোম্পানি আপনাকে চিনে না, যখন সে আপনাকে হায়ার করবে উইদাউট রেফারেন্স, আপনার যখন নিজের পোর্টফোলিওটি স্ট্রং থাকবে, ধরেন আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার গুগল ডিজিটাল ক্যারিয়ার সার্টিফিকেট আছে, ফেসবুক ব্লু প্রিন্টার আছে, বা ধরেন আমার অন্যান্য প্ল্যাটফর্মে একটা সার্টিফিকেট আছে, এগুলো আমার কি, এগুলো একটা আমার অর্জন, এর একাডেমিক কোনো সার্টিফিকেট না, জাস্ট এগুলো অর্জন। আমি যখন এগুলো লিঙ্কডইন দিয়ে রাখতেছি, যখন সে গিয়ে দেখতেছে যে না তার তো সার্টিফিকেট অথেন্টিক, ভেরিফাইড সার্টিফিকেট বা কিছু একটা, যেমন আমি নাম বলবো না, একটা কোম্পানি দেখেছিলাম, আমাকে বলতেছিল যে আপনার এই জিনিসগুলো আছে কিনা, আমার তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড দিতে চায় নাই, আজ থেকে 3 বছর আগের ঘটনা এটা, তারা আমার থেকে এটা জিনিস চাইছে, তো আমি বললাম যে হ্যাঁ আছে। তো বলো কোথায় দেখান তো। পরে তারা আমার লিঙ্কডইনটা ঘাটে নাই ওই সময়, পরে আমি লিঙ্কডইনে ঢুকলাম, ঢুকে তাদের দেখালাম এই যে আমার এই জায়গাতে সার্টিফিকেশনে এই জিনিসটা আছে, তারা দেখলো, তারা ভেরিফাইড লিঙ্কে ঢুকলো, ভেরিফাই করলো আমার সামনেই। ও গ্রেট। আচ্ছা, তাহলে চিন্তা করেন যে আপনি আপনার জিনিসটাকে রেডি করে যখন রাখছেন, আসলে আপনার সাথে আপনার ডিভাইসও ক্যারি করার দরকার না, আপনার একটা প্রোফাইল আপনার সাথে ক্যারি করা আছে কিনা, যে আপনি যে কোনো মোমেন্টে আপনার প্রোফাইলটা দেখাইতে পারবেন। যেমন গুগলে যদি এখন কেউ আদনান নীল লিখে সার্চ করে, ADNAN স্পেস NEEL, দেখবেন আমার ছবি দিয়েই সব ভরা, আমার লিঙ্কডইনটা সবার আগে আসে, বিকজ আমি যে সব প্ল্যাটফর্ম ইউজ করি না এমন না, আমি লিঙ্কডইন সব থেকে বেশি ইউজ করি। আমার ফোনেরও আপনি যখন অ্যাপ ইউজের হিস্ট্রি দেখবেন আমার লিঙ্কডইন সব থেকে বেশি অ্যাক্টিভ। মানুষ ফেসবুক স্ক্রল করে, আমি বসে লিঙ্কডইন স্ক্রল করি। এরপরে আছে ChatGPT, এরপরে আছে হয়তো ফেসবুক আমার ফোনে। আচ্ছা আজকের এপিসোডটা
আমরা কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করে বানাচ্ছি? আমরা কি যে কোনো প্রফেশনালসের জন্য, নাকি বিজনেসম্যান বা যারা ইন্টারন্যাশনালি বিজনেস করতেছে বা ফ্রিল্যান্সার তাদেরকে টার্গেট করে? আচ্ছা, এখানে যদি বলি, ধরেন এই ব্যাপারটা কেমন, আপনি যদি একজন বিজনেসম্যান হন, আপনি চাচ্ছেন যে B2B একটা কানেকশন বিল্ড করবেন দেশের বাইরে, এটাও আপনি করতে পারবেন। যেমন ধরেন আমার পরশুদিন এক ভাষাতে দেখা হয়েছিল, উনি লিঙ্কডিনে একটা জাদুঘরের লোকের সাথে কন্ট্যাক্ট করছে। উনি ওখানে জাদুঘরে বাংলাদেশ থেকে, ওই জাদুঘরে বাংলাদেশের ঐতিহ্য হিসেবে রিক্সা পাঠাচ্ছে 2টা। আচ্ছা, এই জিনিসটা উনি পাইছে লিঙ্কডিনে। অনেক ঘাটাঘাটি করছে, 1 বছর যাবত ওনাদেরকে গুতাইছে, বিভিন্নভাবে পোক করছে। ভাই একটা কথা বলি, ধরেন আমরা যখন কোনো ক্লায়েন্ট আউটরিচ করি বা কোনো ক্লায়েন্টকে যখন আমরা নর্মালি অনবোর্ড করি, আমরা মিনিমাম 5টা ফলো আপ টার্গেট করি, যে একটা ক্লায়েন্টকে যদি 5টা ফলো আপ দিতে পারি, দেন ক্লায়েন্টটা অনবোর্ড হওয়ার চান্স 80%। এখন আমরা ঠিকমতো 5টা ফলো আপ দিচ্ছি কিনা, শুধু এমন না যে ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, হাই হ্যালো হাউ আর ইউ, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে 5টা ফলো আপ মানে ভ্যালিড ফলো আপ, 5টা ফলো আপ মানে আমি তাকে ভ্যালু দিচ্ছি কিনা, এই টাইপের ফলো আপ। যে ফলো আপ মানে শুধু খবর নিব, হাই হ্যালো করবো, ব্যাপারটা এমন না। ফলো আপ মানে আমি তাকে কোনো একটা কমেন্ট করে তাকে আবার আমার সম্পর্কে জানাইতে পারি। সো এইভাবে 1 বছর যাবৎ সে স্ট্রাগল করার পর দেন সে ওর সাথে যোগাযোগ করতে পারছে। ইভেন তার বাংলাদেশ থেকে তার 2টা রিক্সা যাবে ওই দেশে। ঠিক আছে, তো B2Bর জন্য যে এটা যেরকম আছে, ঠিক সেমভাবে আপনি যদি চিন্তা করেন যে যে সিচুয়েশন চলতেছে, আমরা তো ফাইবারে কাজ করব না, অনেকে ফাইবার প্রোফাইলগুলো ডিলিট করে দিয়েছে, তারপর যারা চিন্তা করছে যে এখন আমরা করবো কি, হয়তো বা অনেকে ফাইবারে টপ রেটেড বা লেভেল 1 লেভেল 2 সেলার ছিল, বাট আপওয়ার্কে তার হয়তো বা এত বেশি নাই। আছে, বেশিরভাগ ফাইবারের টপ রেটেডদেরই আপওয়ার্কে টপ রেটেড থাকে, বাট হয়তো অনেকে ফাইবার কেন্দ্রিক ডিপেন্ডেন্টও থাকতে পারে। সো এরা আসলে কীভাবে সার্ভাইভ করবে, বা এরা আসলে কীভাবে তাদের কোল্ড আউটরিচ করবে লিঙ্কডইন থ্রুতে। সো এই জিনিসগুলো আমরা আজকে কভার করবো ইনশাল্লাহ। আর বিজনেসম্যানদের জন্য আমরা আরেকদিন কভার করবো, যেহেতু বিজনেসম্যানরাও যদি চান যে এই টেকনিকগুলো অবলম্বন করবেন, তারাও সেটা করতে পারেন। কারণ আসলে আউটরিচের ব্যাপারগুলো কি, সবগুলোই প্রায় সেম। জাস্ট প্রতিটা জিনিস হচ্ছে নিজের ইউনিকনেস, নিজের স্টাইল। আপনি আসলে কোন স্টাইলে আউটরিচ করতেছেন, আপনাকে চিন্তা করতে হবে। আমি যাকে আউটরিচ করতেছি, ABC একটা কোম্পানি, ABC কোম্পানিকে আমার মনে করে আমি আউটরিচ করতে হবে। আপনি যদি চিন্তা করেন অমুকের কোম্পানি, শুধু দোষ ধরে দিব, আমাকে কাজ দিবে, ব্যাপারটা এমন না ভাই। সবাই চিন্তা করে আমার একটু প্রশংসা করুক। তা আপনি 10টা দোষ ধরলেও 3টা তার জন্য ভালো কিছু রাখেন, যে হ্যাঁ তুমি এই 10টা জায়গাতে দুর্বল, বাট এই 3টা জায়গায় তুমি খুব ভালো করতেছো। এই 3টা ভালো জায়গা তোমার আরো কভার আপ করতে পারতো তুমি যদি এই 10টা জায়গা ফিক্স করতে। এক কথায় যে যাদেরকে রিচ আউট করা হচ্ছে তাদের যদি আপনি ভুলই ধরেন, সো তারা ব্যাপারটা অবভিয়াসলি ইগোতে নিয়ে নেবে বা নিজেকে একটু আন্ডারমাইন করবে, যে সে আমাকে শুধু আমার ভুলই ধরতেছে, আমার ইগোতে নিবে, প্লাস হচ্ছে সে চিন্তা করবে আপনি তাকে সার্ভিস খাওয়ানোর জন্য শুধু বুলি ধরে দিচ্ছে। ভুলই ধরতেছে। হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি এমনও ক্লায়েন্ট আউটরিচ করে বের করছি, ওর শুধু ভুল ধরছে একটা, ও 4টা সুনাম করছি। 4টা সুনাম করছি কিন্তু ভুল ধরছে একটা, এমন একটা ভুল ধরছি যেটা ও চিন্তা করছে, বা আমি এমনভাবে এটাকে বুঝাইছি যে তোমার এই একটা ভুলের কারণে 4টা মাইনাস হতে পারে, তুমি এখন 4টায় ভালো আছো। ফোমো ক্রিয়েট করছেন। হ্যাঁ, এরপরেও আমাকে গিয়ে রেসপন্স করছে। এটা কিন্তু আসলে একটা খুবই ইফেক্টিভ একটা ট্রিক্স বললেন, যে কাউকে রিচ আউট করলে অবভিয়াসলি তার ভুলগুলাই শুধু ধরা যাবে না, হ্যাঁ, ভুলও ধরতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে সে যে ভালো কিছু করতেছে সেটাও তাকে বলতে হবে। হ্যাঁ, এক কথায় কাউকে ফেক প্রশংসা না করাটাই ভালো। হ্যাঁ, ফেক প্রশংসা করলে যারা যারা দেখা যাচ্ছে যে ধরেন আমরা চিন্তা করতেছি একটা SSL সার্টিফিকেট একটা ওয়েবসাইটের জন্য, এইটা নিতে আমার বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট লাগবে। ইউএসএতে যে ক্লায়েন্টটা বসে আছে, আপনি জানেন যে এটা ইজি একটা জিনিস, আপনি তাকে বললেন যে তোমার ওয়েবসাইটের হেলথ ভালো বিকজ তোমার SSLটা আছে, সো গুগল তোমাকে পেনাল্টি দিচ্ছে না, বা আপনি কিছু একটা ভাবে বললেন, বা ওয়েবসাইটের সিকিউরিটিটা স্ট্রং আছে, আপনি কিছু একটা দিলেন, সে এইটাকে অনেক বড় মনে করে ওই সময়। কারণ কি, কারণ সে জানে না আসলে SSLটার কাজটা কি। সে যেহেতু জানে তার SSL সার্টিফিকেট আছে, আচ্ছা ভালো, এটা সিকিউরিটির ব্যাপারই তো এটা SSLটা, যেহেতু গুগল এটাকে ভ্যালু দেয়, সব এটাকে ভ্যালু দেয়। সো এটা একটা। আপনি আবার আরেকটাতে দিলেন হচ্ছে সব ঠিক আছে, তোমার তো হচ্ছে robots.txt ঠিক মতো নাই, সো তুমি এটাকে ফিক্স করতে হবে। এটাও ধরেন ছোট একটা ইস্যু হইলে এটা তখন তাকে বড় করে দেখবে যে রোবট.txt তাহলে কি, যেহেতু ওর নাই, ও হয়তো জানেও না ওটা তাহলে কি। ধরেন সাইট ম্যাপ ওরা আছে, আপনাকে বললেন যে সাইট ম্যাপ আছে, সাইট ম্যাপ থাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যাপারটা আসলে এমন না যে ইন্টিগ্রেট করতে 1000 বছর লাগবে, এটা ইন্টিগ্রেট করতে 5 মিনিটে লাগবে।
কিন্তু ওকে যখন আপনি বলছেন তোমার সাইট নেম আছে, তোমার ওই ওয়েবসাইটের এই জিনিসটার জন্য ভালো, কিন্তু আপনি একটা ভুল দেখাইছেন, পাশাপাশি একটা বড় ক্রিটিক্যাল ইস্যু দেখাই দিলেন। এবার ও প্রশংসাগুলো পড়ে খুব ভালো পাইছে, ভালো মনে করছে, এরপর গিয়ে যখন এটা দেখতেছে তখন একটু আতঙ্কে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর সাথে কথা বলি, কেমনে কি করবো। ও তো বুঝছে, ও তো আমাকে বলছে যে আসলে আমার এই জিনিসগুলো ভালো, ও জানে ওর এই জিনিসগুলো আছে। আপনি আবার ওকে হ্যাঁ। বললেন, ওভারলে করলেন যে তোমার এই জিনিসগুলো আছে, এটা তোমার ওয়েবসাইটের জন্য অবশ্যই ভালো, কিন্তু এই জিনিসগুলো নাই। So, ব্যাপারটাই এরকম যে ধরেন আপনি মার্কেটিং জন্য কাউকে আউটরিচ করবেন, আপনি তাকে বললেন যে ভাই তোমার কন্টেন্ট তো ভালো না, তোমার নতুন কন্টেন্ট করতে হবে। এমন না, তুমি কন্টেন্ট দিচ্ছ, ভালো হচ্ছে, তুমি ভালো চেষ্টা করতেছো, তবে আমার মনে হয় তোমার কন্টেন্টের হুকগুলোতে একটু ইস্যু আছে। হুম। তুমি যদি এই জিনিসটা এভাবে না করে এভাবে করতা, কন্টেন্টটা মনে হয় আরেকটু ভালো সাউন্ড দিত। আপনি ওই কন্টেন্টের উপরে একটা ফিডব্যাক দিয়েছেন ওকে, ওর তখন এটা চিন্তা করবে আসলেই তো আমাকে ভালো একটা বুদ্ধি দিছে। হ্যাঁ। এরপরে তো আপনাকে কোশ্চেন করছে, তাহলে আর কি করা যায় বলো তো? ফ্রেন্ডশিপ ক্রিয়েট করতে হবে। এখন আমি একটু স্টেপ বাই স্টেপ আসি, তাহলে দর্শকের জন্য খুবই ভালো হয় যে স্টেপ বাই স্টেপ আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করলে দর্শক জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হয়। হ্যাঁ, সো একটা ছেলে বা মেয়ে, সাপোজ সে ভার্সিটিতে পড়ে বা তার 20-21 বছর বয়স সর্বোচ্চ, তার এই বয়সে কোন দিকে ফোকাস দেওয়া উচিত? এক, তার নিজের স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি লিঙ্কডইন প্রোফাইলটা বিল্ড আপ করার দিকে ফোকাস দেওয়া উচিত, নাকি আপওয়ার্ক ফাইবারে কাজ খোঁজার জন্য টাইম দেওয়া উচিত? এখানে ফার্স্ট হচ্ছে যে ছেলেটা কলেজ গোয়িং বা ভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছে, ওর ফার্স্ট উচিত লার্ন করা, এরপর আর্নে চিন্তা করা। এখন লার্ন করতে করতে সে তার প্রোফাইলগুলোকে বিল্ড করে ফেলতে পারবে। ওকে। এখন ব্যাপারটা হচ্ছে ভাই, আমি ডিজিটাল মার্কেটিং জানি না, আমি যদি ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা গিগ খুলে বসে থাকি, ফাইবারে গিয়ে বা আপওয়ার্কে একটা প্রজেক্ট খুলে বসে থাকি বা প্রোফাইল ক্রিয়েট করতে, আসলে এটা আমার জন্য নেগেটিভ জিনিস। আমি চিন্তা করবো ফার্স্ট দিন থেকে কামাই ফেলবো, কামাইতে পারতেছি না, আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, আমার অবস্থা খুব খারাপ। সো আমরা আপওয়ার্ক ফাইবারে আসলে যাব না আগেই। আমি যেহেতু ভার্সিটিতে ভর্তি হচ্ছি বা কলেজে পড়তেছি, ফাইনাল ইয়ারে আছি, সো আমার যেটা করতে হবে ওই সময়, যে ভাই আমি শিখতেছি, শিখার পাশাপাশি আমার লিঙ্কডইন বা সোশ্যাল যে অ্যাসেটগুলো আছে এগুলোকে একটু স্ট্রং করে ফেলা। আপওয়ার্ক ফাইবারে আপনি পরেও যেতে পারবেন, আপনি শিখে নেন, এর পাশাপাশি আপনি আস্তে আস্তে যান। বাট আপনার যে হচ্ছে ধরেন আপওয়ার্ক ফাইবারের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন, এই সময় হুট করা না করুক। আমার নিজের ফাইবার অ্যাকাউন্ট গেছিল 3টা। আচ্ছা। হ্যাঁ, একটা লেভেল 2, একটা লেভেল 1, একটা টপ রেটেড। তাহলে 3টা অ্যাকাউন্ট যাওয়ার পর আমার যদি পার্সোনাল কোনো কানেকশন না থাকতো ওই সময়, তাহলে আমার কি হইতো? তারপরে আপনার কম করে লোক 1-2 বছর তো বসে থাকতে হইতো। আরও বেশি ভাই, আমি তো ডিপ্রেশনে চলে যেতাম, সেটাই। তাই না? তো এখন জিনিসটা হচ্ছে খারাপ লাগায় নাই এমন না, খারাপ অবশ্যই লাগছে। একটা ভালো মোটা অঙ্কের অ্যামাউন্ট থেকে বের হয়ে গেছিলাম ভাইয়া, কিন্তু ওই সময় আমি আসলে ফিল করছি যে পার্সোনাল নেটওয়ার্কিংটা আমার কতটুকু কাজে লাগছে। যে এমনও হয়েছে যে ফাইবারের ক্লায়েন্ট বা আপওয়ার্ক ক্লায়েন্টকে আমি বাইরে নিয়ে আসছিলাম, আমার আপওয়ার্কে নিয়ে আসছিলাম, সরি আপওয়ার্ক থেকে লিঙ্কডইনে নিয়ে আসছিলাম। ওকে। কারণ এদেরকে খুঁজে বের করা আসলে, আপনি যখন একজন ডিজিটাল মার্কেটার, আপনাদের কাছে হ্যাক বলে দিই, আপনি যখন ক্যারিয়ারে একজন ডিজিটাল মার্কেটার, আপনার জন্য ক্লায়েন্টের আইডি বের করা আসলে কোনো ব্যাপার না, কারণ আপনি তো কাজ করেনি ওদের আইডি দিয়ে। আমি এমন হয়েছে ক্লায়েন্ট আমাকে ক্রেডেন্সিয়ালও দিয়ে দিয়েছে মাঝে মাঝে, আমি ঢুকে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, ওর সাথে আমি অ্যাড হয়ে আছি, ও নিজে হয়তো বা জানে না। এরপর যখন একটু ডিল টিল শেষ হয়েছে, 2-1 মাস পর ওকে আমি পার্সোনাল নক দিয়েছি, কী অবস্থা, কেমন আছো, তোমার থেকে এই কাজটা করে দিয়েছিলাম, কেমন যাচ্ছে? ও মাই গড, ইউ হিয়ার? তো বললাম হ্যাঁ, আসলে ওই ওই জায়গাতে এগুলো বলা যায় না, যার জন্য। বলে হ্যাঁ হ্যাঁ, গুড, সমস্যা নেই। 95% ক্লায়েন্ট এটাকে পজিটিভলি নিছে, 5% ক্লায়েন্ট এটাকে পজিটিভলি নেয় নাই, ওরা নেক্সট টাইম সার্ভিসও নেয় নাই। সো ওইটা নিয়ে প্যারা নেয়, বাট 95% ছিল পজিটিভ। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে আমাদের লিঙ্কডইন বা সোশ্যাল যে অ্যাসেটগুলো আছে এগুলোকে আমাদের ডেভেলপ করে ফেলতে হবে, পাশাপাশি একটু অ্যাক্টিভিটি চালাতে হবে। ভাই আপনি এখন চিন্তা করতে পারেন আমার তো কালকে পরীক্ষা, আমি আজকে লিঙ্কডইনে না ঢুকলে কী হয়েছে? ভাই তুমি সারাদিন পড়বা না, তুমি সারাদিন পড়বা না, তোমার কালকে পরীক্ষা হলেও তুমি আজকে রাত্রে হয়তো পড়তে বসবে, নাহলে কালকে সকালে। হ্যাঁ। তুমি 30 মিনিট সে টাইম দিতে পারে। তুমি অন্য সময় ফেসবুকে ঘাঁটবা, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করবা বা ফ্রেন্ডদের সাথে আড্ডা মারবা। সো তোমার লিঙ্কডইন সারাদিন চালাইতে হবে না, তুমি আধা ঘন্টা ঢুকো, ঢুকে তুমি তোমার জিনিসগুলোকে আর একটু স্মুথ আপ দাও, স্মুথ করো, এরপরে বের হও না, সমস্যা নাই তো। এমন এমন আপনি উছিলা শুনবেন, আমি তো জানি তো, কারণ আমি দেখা যায় যে অনেক ছেলে মেয়েদেরকে একসময় ট্রেনিং করাইতাম। হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটিং শিখাইতাম, ওই সময় লোকালাইজ শিখাইতাম একটা এরিয়াতে, আমি ভালো একটা ইয়া পাইতাম,
মানে ওখান থেকে ভালো রেসপন্স পাইতাম। তো যেটা আমি দেখলাম যে আমাকে উৎসাহ দিত কি জানেন, যে ভাইয়া কালকে তো আমার এক্সাম ছিল এই জন্য এখানে একটা স্ট্যাটাস দিতে পারি নাই। হোয়াই? তুমি কালকে ভাত খাও নাই? ভাত খাইতে খাইতেও তো একটা স্ট্যাটাস দেওয়া যায়। আমার তো কোশ্চেন তুমি কালকে ভাত খাও নাই। তা ভাত যেহেতু খাইছ, অন্যান্য সব কিছু যেহেতু চলছে, বা এখান থেকে তো তোমাকে এমন না, তুমি তো এমন না যে তোমাকে কালকে আমি ফেসবুকে দেখছি আনঅ্যাক্টিভ, তুমি তো ফেসবুকেও ছিলা। হোয়াই নট লিঙ্কডইন, হোয়াই নট তোমার আপওয়ার্ক প্রোফাইল? তাই না জিনিসটা? সো এই জিনিসটাই মেইন, যে আমরা যারা স্টুডেন্ট আছি ওদের আসলে সময়টা এখনই নিজের পার্সোনাল যে সোশ্যাল অ্যাসেটটা আছে বা সোশ্যাল মিডিয়াটা আছে এটাকে বিল্ড আপ করে রাখার, যেন আজ থেকে 4 বছর পর সে যখন গ্র্যাজুয়েশন হয়ে বের হবে এর ভিতরে জব প্লেসমেন্ট করে বেরোতে পারে। এর পাশাপাশি আমরা বিভিন্ন কোম্পানি দেখা যায় যে পেইড ইন্টার্নও এখন নেয়। লিঙ্কডইন থেকে পেইড ইন্টার্ন নিলেও রিমোটলি সে জব করতে পারতেছে। ফিজিক্যালি ইন্টার্ন যারা নেয় তাদের হয়তো বা অফিসে চাকরিও থাকে 1 দিন 2 দিন 3 দিন, বিকজ অফ সে ইন্টার্ন। তাই না জিনিসটা? আমাদেরও এমন ইন্টার্ন আছে যে সে অফিসে আসে সপ্তাহে 3 দিন, অফিস করে 4 ঘন্টা 3 ঘন্টা, বিকজ অফ সে ইন্টার্ন। আমি তাকে এত হাই অ্যামাউন্ট স্যালারিও দিচ্ছি না যেহেতু। সো ব্যাপারটা একদম ইজি। তুমি ইন্টার্নের কারণে তুমি শিখতে পারতেছো, তোমার পার্সোনাল প্রোফাইল গ্রোথ হচ্ছে লিঙ্কডিনে, তুমি এইদিকে তোমার বাকি ক্লাসগুলো হোক এক্সামগুলো হোক দিতে পারতেছো, কারণ এখানে পুরোটাই ফ্লেক্সিবল আছে। সো তুমি যখন ভার্সিটি ক্যারিয়ার শেষ হচ্ছে তুমি এখন চিন্তা করো যে তুমি আসলে কি করবা। তুমি ভার্সিটি ক্যারিয়ার শেষ করার পর অন্য 10 জনের মতো আজ থেকে 10 বছর আগে সবাই যেরকম করতো, ফাইল একটা হাতে নিয়ে জজে জজে চাকরি খুঁজতো, এটা করবা, নাকি শেষ হওয়ার পর তুমি পার্মানেন্ট জবে ঢুকবা বা পার্মানেন্ট নিজের স্টার্ট আপ দাঁড় করাবা? তাই না? আমি যখন ভার্সিটির ক্যারিয়ারের ভিতরে ইন্টার্ন করে ফেলছি, সব শিখে ফেলছি, সব রেডি করে ফেলছি, এরপর তো আমার আসলে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নাই। সেটাই সেটাই। আর এমন না যে ভাই, আজকে আপনাকে একটা বাস্তব কথা বলি, আমরা বলি না মার্কেটে আসলে চাকরির খুব অভাব। বিশ্বাস করেন ভাই, মার্কেটে চাকরির কোনো অভাব নাই। ওই যে একটা দল বলছিল আর কি, যে হচ্ছে 2 কোটি মানুষের কর্মসংস্থান দেবে। 2 কোটি না ভাই, বাংলাদেশে আরও বেশি কর্মসংস্থান দেওয়া সম্ভব। এটা কোনো দল দিবে না, এটা আমাকেই বের করতে হবে। শুধু বাংলাদেশে কেন ভাইকে চাকরি করতে হবে তোমাকে? ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হাতের মুঠোয়। পুরো ওয়ার্ল্ড তোমার জন্য বসে আছে। আমরা আসলে মেইন জিনিসটাই হচ্ছে ভাই, আপনি বিশ্বাস করবেন না, আপনি যদি ইন্টারভিউ নেন আপনি দেখবেন আপনি 50টা ইন্টারভিউ নেবেন, 50টাকে আপনার মন চাবে রিজেক্ট করে দিতে। আই নো। তার রিজন অফ ভাই আমরা বেস্ট ডিলটা পাচ্ছি না বা বেস্ট ক্যান্ডিডেটটা পাচ্ছি না। তার মানে কি মার্কেট আসলে স্কিলই নাই, মার্কেটে জব ক্রিয়েট হয়ে আছে, আপনার আমার কাছে স্কিল নাই। আমরা চিন্তা করছি যে ভার্সিটি শেষ করবো, ফাইল নিয়ে দৌড়বো, ওই সময় গিয়ে চাকরি খুঁজবো। কেন রে ভাই? তুমি বিশ্বাস করো, আজ থেকে 5-6 বছর বা 10 বছর পর যাক, একটা ছেলে কোন ভার্সিটিতে পড়ে এটা জিজ্ঞেসও করবে না। জিজ্ঞেস করবো তুমি আসলে পারো কি। আমি লাস্ট যখন রিক্রুটমেন্ট করছিলাম আমি এমনও সিভিতে দিয়ে রাখছি, ভাই তোমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, তুমি এইটা পারো কিনা তুমি সেটা বলো, এমনও স্ট্যাটাস দিয়ে রাখছে। আমি মনে হয় 500+ ইন্টারভিউ নিয়েছি হ্যাঁ, এই পর্যন্ত আমার লাস্ট 6-7 বছরে। হুম, আর এটা একদম অফিসিয়াল ইন্টারভিউ, হ্যাঁ। আনঅফিসিয়ালি আমি বাদই দিলাম। হ্যাঁ, অফিসিয়াল ইন্টারভিউ 500+ নিচ্ছি। তো আজ পর্যন্ত কারোর কাছে আমি কখনো সিভি চাইনি, বা সে কোথায় পড়ে কোথায় কি এই বিষয়ে যদি সে সিভিতে নাও লেখে, আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। হুম। যে সে কি পারে, আমার কি রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করলে আনাম। এই জিনিসটাই মেইন, যে এখন আমরা এইটাই দেখবো যে আজ থেকে 5-10 বছর যাক, বাংলাদেশের রুলিংটা একবার হোক, কিচ্ছু করবে না ভাই, সিভি হয়তো চাবে না। এটা হবে, এটা অলরেডি হচ্ছে। বাংলাদেশে যারা টেক বেসড কোম্পানিগুলো আছে তারা এখন সিভি খুব একটা গুরুত্ব দেয় না, গুরুত্বই দেয় না বলা যায়। হ্যাঁ, সো এক্ষেত্রে আপনার আমরা একদম প্রথম কোশ্চেনে যাই, যে একজন স্টুডেন্ট এই মুহূর্তে যে ভার্সিটিতে পড়ে, সে তাহলে তার কি ফুললি লিঙ্কডইনে গুরুত্ব দেওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট? সে তার কি একদমই ফাইবার বা আপওয়ার্ডকে যদি সে গুরুত্ব নাও দেয়, এটা কি ভালো নাকি খারাপ? আপনি কি মনে করেন? এখানে একটা মজার ব্যাপার আছে। এটা হচ্ছে আমি আগে বললাম যে আগে শিখো তারপর আয় করার চিন্তা করো। সো সে যখন শিখতেছে, সে যখন নিজের প্রোফাইলগুলো বিল্ড করতেছে, তখন সে লিঙ্কডইনটা বিল্ড করে রাখুক, বা তার আদার্স, শুধু লিঙ্কডইন না, টুইটার থেকেও ক্লায়েন্ট পাওয়া যায়। এমন না যে টুইটারে আপনাকে কোল্ড আউটরিচ করে। টুইটারে আমি তেমন কোনো ক্লায়েন্ট পাই না আসলে। টুইটারে আমাকে ক্লায়েন্ট নক দিছে বিকজ আমার হ্যাশট্যাগে ছিল যে আমি এনএফটি নিয়ে টুকটাক কাজ পারি, মানে এনএফটি মার্কেটিং। সো ওখান থেকে ক্লায়েন্ট আমাকে আউটরিচ করে বের করছে। ক্লায়েন্ট তো খুঁজে বের করতে পারে, আমরা বিভিন্ন শর্ট কোড ইউজ করলে খুঁজে বের করতে পারি যে কে আসলে জবের জন্য খুঁজতেছে, কে আসলে খুঁজতেছে হচ্ছে ইয়ার জন্য, সার্ভিস দিচ্ছে কে। সো দেখা যাচ্ছে সকল সোশ্যাল মিডিয়ায়
যে সে আসলে কি করে। এটা আসলে আমি অনেক সময় সাজেস্ট করি, যে অনেকে আমাকে বলে যে ভাইয়া আমার যে পার্সোনাল ফেসবুক প্রোফাইলটা আছে এখানে আমার বন্ধু বান্ধব আছে, তো এখানে দেখা যাচ্ছে যে আমি যেটা করতে পারি না সেটা হচ্ছে আমি আসলে আমার ওই কি শিখতেছি বা কি করতেছি এই টাইপের পোস্ট করতে পারি না। কারণ হচ্ছে আমার বন্ধু বান্ধব অনেকে আমাকে পচায়, স্বাভাবিক জিনিস, আমরা রোস্ট করতে খুব পছন্দ করি, একটু রোস্ট করে দেয় হয়তো বা অনেকে এখান থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। সো আমি যেটা বলবো যে তুমি প্রয়োজনে তোমার ক্যারিয়ারের জন্য তুমি আলাদা একটা প্রোফাইল আর একটা আলাদা একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করো আমি যেখানে আমি আমি বলতে চাচ্ছিলাম যে একজন এই মুহূর্তে স্টুডেন্ট, সে তার ফুললি গুরুত্বটা কোথায় দেওয়া উচিত? ধরেন ফার্স্টেই সে হচ্ছে তার সোশ্যাল অ্যাসেট যেগুলো আছে এগুলোতে, এরপর সে যখন পারবে বা সে যখন কাজ পারে তখন সে গিয়ে ফাইবার বা আপওয়ার্ক যেটা আছে, বা ফাইবার যেটা এখন বাদ, আপওয়ার্ক, পিপল পার আওয়ার যেগুলো আছে এগুলো সবগুলোতে গুরুত্ব দিবে। অর্থাৎ তার মানে মোস্ট গুরুত্বটা লিঙ্কডইন হবে, হুম। এরপর হতে পারে কোরা, হতে পারে টুইটার, হুম। এইগুলোকে গুরুত্ব দেবে। এর পরের স্টেজে গিয়ে সে যখন শিখে ফেলছে, সে যখন আসলে কাজের জন্য যোগ্য, তখন সে গিয়ে এসব এগাবে। ধরেন আপনি, আমি নন স্কিল একটা পার্সন, আমি গিয়ে আপওয়ার্ক একটা প্রোফাইল খুলে একটা প্রজেক্ট দিয়ে আসলাম, কোনো কারণে আমার একটা অর্ডার পড়ে গেল, ভাই আপনি অর্ডার নিয়ে কই যাবেন, কার পিছনে করবেন? ধরেন আমি একটা অর্ডার পাইছি, আপনাকে বললাম মাসুদ ভাই আমি একটা অর্ডার পাইছি, আমাকে একটু হেল্পটা করে দেন। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি হেল্প করে দিব, আপনি আমাকে দেখাই দিলেন, আপনি আমাকে দেখাই দিছেন, আমি দেখে আসছি, আমি তো ভাই কাজ পারি না, তাই না? দেখা যাচ্ছে মার্কেটের ভ্যালুটা আমি নষ্ট করতেছি, বাংলাদেশের স্ট্যান্ডার্ডটা আমি নষ্ট করতেছি, বা দেশের একটা দুর্নাম বাড়াচ্ছি। সো ভাই দরকার নাই তো, তুমি কাজ শিখে দেন মার্কেট প্লেসে যাও। কাজ যখন শিখতেছো, যখন প্র্যাকটিস করতেছো, তোমার এই প্র্যাকটিসগুলা তুমি সোশ্যাল মিডিয়াতে ফুটাই তোলো। এই ব্যাপারে আমি একটা স্টোরি বলি। স্টোরি না, এটা সবার স্টোরি, বুঝছেন? যে এর আগেও 10 বছর বা 5 বছর আগেও বা বর্তমানেও অনেক আপনার ট্রেনিং প্রতিষ্ঠান আছে যারা ফ্রিল্যান্সিং ট্রেনিং দেয়। এখন তারা মার্কেটিং করে যে ফ্রিল্যান্সিং শেখাবে, বাট ফ্রিল্যান্সিং কোর্স করাবে। ফ্রিল্যান্সিং কোর্স বলে কি আসলে কোনো কোর্স আছে? আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে এখানে কি? আমি শেষ হ্যাঁ। করি। তারা এখানে ফ্রিল্যান্সিং বলে তো আসলে আমার কাছে তো মনে হয় যে কোনো কোর্স নাই। তো তারা ফ্রিল্যান্সিং বলতে তারা স্টুডেন্টদেরকে অ্যাডমিট করানোর পর প্রথমেই যে কাজটা করায় সেটা ফাইবারে আর আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলে দেয়। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম। এটাই হচ্ছে তাদের কাছে, মানে মনে করে যে এটা একটা কাজ, হ্যাঁ, এটা একটা বিশাল একটা অর্জন। তারপরে আগে যেটা করতে, এখন করে কিনা যায় না, তারপরে আপনার পেওনিয়ারে একটা অ্যাকাউন্ট খুলে দেয়, পেওনিয়ার থেকে একটা কার্ড নেয়, এই মনে করে যে তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু হয়ে গেছে। বাট এই ব্যাপারে আপনি কি বলবেন? এই যে এখন তারা কি করলো, আলটিমেটলি একটা নন স্কিল ছেলেকে যখন সে একটা মার্কেটে ঢুকাইলো, এইদের মধ্যে ধরেন 5% অর্ডার পাইলো, 100-এর ভিতরে 5 জন বা 2 জনই পাইলো। এই 2 জন কি আমাদের এই মার্কেট প্লেসের বা এই কমেন্টের নাম খারাপ করতেছে না? অবশ্যই। আমি এমনও দেখছি যে বলতেছে ফ্রিল্যান্সিং কোর্স বলে ক্যানভা শিখাচ্ছে, ফেসবুক অ্যাড দেওয়া শিখাচ্ছে, ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করা শিখাচ্ছে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে, মানে পারতেছে না একটা ছেলেকে সব শিখে ফেলতে, খাওয়াই দিতে। ভাই কেন, হোয়াই? আমাদের যেটা করতে হবে, অ্যাকচুয়াল তোমার গোল কি বা আমার গোল কি? আমি জাস্ট যেটাতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি ডিজিটাল মার্কেটিং পারো, তুমি খুব ভালো পারো, তোমার মন চাচ্ছে তুমি পাশাপাশি অন্য আরেকটা জিনিস জানবা যেটা তোমার লাইফে আরেকটু হেল্পফুল হবে, দেন তুমি শিখো। একটা ছোট মাথা যেখানে এখনো ডিজিটাল জিনিসগুলো যায় নাই, ওকে গিয়ে আপনি সব খাওয়াই দিচ্ছেন, সব শিখে ফাটাই ফেলবেন, ও মানে হজবরল কাজ করে উল্টাই ফেলবে। ভাই না, এইভাবে প্রোফাইল কখনোই গ্রো হয় না। আপনার প্রোফাইল যখন আপনি গ্রো করবেন, একটি স্পেসিফিক নিশে গ্রো করতে হবে। আপনাকে যখন জানে অ্যাটলিস্ট বেস্ট ডিজিটাল মার্কেটার ইন ঢাকা লিখলে আপনি আসেন, বা আপনার এরিয়ার নাম লিখলেও আপনি আসেন, বা আপনাকে সার্চ করে এভাবে না পেলেও যেন ডিজিটাল মার্কেটার ইন অমুক সামথিং লিখলো বা ডিজিটাল মার্কেটার লিখলো, অ্যাটলিস্ট যেন আপনি আসেন লিস্টে, আপনার প্রোফাইলটা যেন বুঝতে পারে। এখন আপনি যদি হজবরল সব দিয়ে রাখেন, ভাই গুগলই তো কনফিউজড হয়ে গেছে। আচ্ছা ওটা দিব কোথায়, দিব তো দিব, আচ্ছা ঠিক আছে তাহলে সাইডেই থাক, এরপরে কে আছে, করিম আছে, আচ্ছা করিম আসো, ব্যাপারটা এটাই না? সো ইনস্টিটিউটগুলো আসলে এগুলো করে বা করতেছে। আমি ইনস্টিটিউটগুলো সাজেস্ট করব যে ভাই আপনারা যারা এটা করতেছেন সমস্যা নেই, বাট ছেলে মেয়েগুলোর ক্যারিয়ার আসলে এভাবে নষ্ট করার দরকার নাই।
আমার মনে হয় না যে আপনি একটা ছেলেকে অ্যাডমিট করে শুরুতেই আপওয়ার্ক, মার্কেট প্লেস আরও যা যা আছে এগুলো নিয়ে কাজ অ্যাকাউন্ট খুলে দেবেন। ভাই দরকার নাই তো। আপনি পোলাপানগুলোকে আগে ট্রেন আপ করেন। আমি এমনও দেখছি ফ্রিল্যান্সিং শিখান বলে সিপিএ মার্কেটিংয়ে ভর্তি করে, সিপিএ মার্কেটিং শেখানো শুরু করে দিয়েছে। সিপিএ খারাপ জিনিস আমি বলবো না, ভালো জিনিস, বাট এটা কি? এটা তো ফ্রিল্যান্সিং না। সিপিএ মার্কেটিং অবশ্যই ফ্রিল্যান্সিং না। অবশ্যই না, ফ্রিল্যান্সিংয়ের ভিতর পড়বে না ওটা। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে আপনি কেন আবার আপনি বলতেছেন 30 দিনেই আয় করতে পারবেন। ভাই আপনি একটা ছেলেকে নামাই দিলেন 30 দিনে একটা শর্ট টাইম আয়ের জন্য। কেন? একটা ছেলে তো পুরো লাইফ পড়ে আছে, ও হয়তো বা এইটা দেখে খুব খুশি হয়ে গেছে, হয়তো বা আর্ন করছে, ধরে নিলাম সে আর্ন করছে 3 মাস। 3 মাস পর আপনি তার ক্যারিয়ারটা চিন্তা করছেন? হরিবল। 3 মাস পর সে চিন্তা করবে কি রে ভাই, এটা শিখি 2 দিন পর অফ হয়ে যায়, এটা শিখি 2 দিন পর অফ হয়ে যায়, এটা শিখি 2 দিন পর অফ হয়ে যায়। তাইলে তো আসলে আইটি সেক্টরটা একটা স্ক্যাম। এই ধরনের প্রতিষ্ঠানগুলাই এই আইটি সেক্টরের বদনাম করছে, হ্যাঁ, নামটা খারাপ করছে। তো আমি যেটা অবশ্যই আপনারা যারা আইটি ইনস্টিটিউট আছেন তাদেরকে সাজেস্ট করবো যে আপনি আসলে ছেলেমেয়েগুলোকে শিখান, একটি স্পেসিফিক জিনিস আসলে শিখান যে সে আসলে এইটার উপরে তার ক্যারিয়ারটা কতটুকু বিল্ড করতে পারবে। এটা শিখা শেষ, সে এটা থেকে কীভাবে আর্ন করবে, এবার আপনি তার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করান। আসলে আপনার দ্বারা তো আর সবার অ্যাকাউন্ট একসাথে খুলে দেওয়া সম্ভব না, একজনেরই খুলে দেন, বাট সবাই দেখুক জিনিসটা, লাইভ হোক। আপনি যা চিন্তা করেন আচ্ছা এমনি অ্যাকাউন্ট খুলবে, এমনি করে ফেলেও এমনি হয়ে গেছে, ভাই দরকার নাই তো। আপনি শিখানোর পর যখন তারা পটু হয়েছে, এবার তাকে শিখান যে তারা আসলে তাদের প্রজেক্ট বা গিকগুলোকে মার্কেটিং করবে কীভাবে, অর্গানিকলি কীভাবে সে রিচগুলো বাড়াবে প্রোফাইলের। ভাই আপনার ব্যাচে 100 জন স্টুডেন্ট আছে, 100 জন অর্ডার পাবেন, এটা আপনি হয়েছেন আমিও জানি। 100 জনের পাশাপাশি আরও কয়েক কোটি কম্পিটিশন এখানে মার্কেটে আছে। সো দেখা যাচ্ছে কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে কিন্তু এক একজন এক একভাবে র্যাঙ্ক করে। এমন না যে 100 জন এক কিওয়ার্ডে র্যাঙ্ক করবে। আপনি তাদেরকে বুঝান যে 100 জনকে 100ভাবে কিওয়ার্ড চিন্তা করতে হবে, যেটা মানুষ সার্চ করে। আপনি এমন একটা কিওয়ার্ড দিয়ে দিলেন যেটা কেউ সার্চই করে না, এমনি র্যাঙ্ক করে ফেলছে, তাহলে তার কাজ হবে না। সেটাই। সো এই জিনিসটা সবার জন্য থাকবে। রিকোয়েস্ট থাকবে ধরতে গেলে যে ছেলে মেয়েগুলোকে একটা জিনিস শিখান, একটা থেকে শিখুক, আর্ন করুক, কাজে লাগাক। মার্কেট প্লেস থাক, মার্কেট প্লেসের বাইরে থাক, যেখানেই থাক, আসলে এরা লাইফটাকে গ্রো করতে পারুক। কারো বদদোয়া নিয়ে আসলে বেশি দিন টিকতে পারবেন না। আমার মাথায় এই মুহূর্তে একটা চিন্তা আসছে ভাই, ভালো একটা আইডিয়া আসছে, যদি এটা মানে ডেঞ্জারাস আইডিয়া, যে কোনো একটা ওয়েবসাইট খুলতে হবে। ওয়েবসাইট খুলে সেখানে বাংলাদেশে যত কয়টা এই আইটি বেস ট্রেনিং সেন্টার আছে, তারা যে স্ক্যামিং মূলক যে অ্যাডগুলো চালায়, যে বিজ্ঞাপনগুলো দেয়, সেইগুলার লিঙ্ক ধরে ধরে ওই রিউমার স্ক্যানারের মতো লিঙ্ক ধরে ধরে তাদেরকে এক্সপোজ করতে হবে যে এদের এই অবস্থা এই করতেছে এবং এটা ফুললি স্ক্যাম। এটা একটা অবশ্যই একটা ওয়েবসাইট করা উচিত, যে তাহলে ডিরেক্টরি সিস্টেম করে ফেলতে হবে, লিস্টিং। হ্যাঁ, যে এই লিস্টিং এ এসে আপনি বুঝতে পারবেন যে এই প্রতিষ্ঠানটা স্ক্যামার কি স্ক্যামার না। যেমন হচ্ছে বিদেশ যারা যায় এদেরও বিভিন্ন গ্রুপ আছে, আমি দেখছিলাম এখানে আসলে ইউএস এর নিয়ে তো অনেক স্ক্যাম চলে, এখানে ধরে ধরে যারা ফ্রড এজেন্সি আছে মানে এদেরকে এক্সপোজ করে। বেটার জিনিসটা কেউ করতে চাইলে করতে পারে। তবে আমরা আইডিয়া দিয়ে দিলাম, কেউ চাইলে এটা করতে পারে, হ্যাঁ ইভেন আমরাও করতে পারি। লিঙ্কডইনে পার্সোনাল প্রোফাইল নাকি পেজ, কোনটা খুললে বেটার হবে? অবশ্যই প্রোফাইল। আপনি তো পেজ খুলবেন তখন যখন আপনি লিঙ্কডইনে বিজনেস করবেন। ওকে, আপনি যদি একটা এজেন্সি হন, আপনি যদি একজন বিজনেস ওনার হন, সেক্ষেত্রে আপনি লিঙ্কডইনে পেজ খোলেন, বাট প্রোফাইল দিয়ে আপনাকে ইনিশিয়ালি সব কিছু করতে হবে। ধরেন আপনি লিঙ্কডইন পেজে একটা জব পোস্ট দিবেন, ওই প্রোফাইলের থ্রুতে দিতে হচ্ছে, বা কিছু একটা তো করতে হচ্ছে প্রোফাইলের থ্রুতে। প্রোফাইলটা মেইন। এটা ফেসবুক না যে আপনি যা একটা পেজ খুলে রাখলেন হয়ে গেল। এই পেজটা গ্রোথ করাইতে অনেক কষ্ট। লিঙ্কডইনে এমন অনেক পেজ আছে, অনেক বড় বড় কোম্পানি দেখবেন ফলোয়ার আছে 100, 150, অনেক বড় কোম্পানি ভাই, অনেক কম ফলোয়ার। বিকজ অফ এরা আসলে পেজে অ্যাক্টিভ, ঠিক পেজে অ্যাক্টিভ না তা না, পেজে রেগুলার পোস্ট করতেছে, বাট এই পেজের পেছনে যে ছেলে মেয়েগুলো আছে না, এরা লিঙ্কডইনে সুপার অ্যাক্টিভ। এর যারা ম্যানেজ করতেছে এরা লিঙ্কডইনে সুপার অ্যাক্টিভ। আপনি দেখবেন ধরেন এবিসি একটা কোম্পানির লিঙ্কডইন পেজে গেছেন, ঘুরতেছেন, ওখানে কিছু এমপ্লয়ার আপনাকে সাজেস্ট করবে যারা এখানে জব করে। আপনার পেজের রিচটা কোথা থেকে হচ্ছে বুঝতেছেন? যারা জব করতেছে এদের প্রোফাইল থেকে আপনার পেজে রিচ হচ্ছে, তখন গিয়ে কেউ ফলো চাইলে ফলো দিচ্ছে। বাট বিকজ এখানে তো আপনি সার্ভিস আসলে তেমন একটা সেল করতে পারবেন না। দিয়ে রাখা ভালো, কোনো অসুবিধা নাই, তো প্রোফাইলটাকে আপনি স্ট্রং করতে হবে। দেখা যাচ্ছে যে পেজের ইনবক্স অনেকে চেকও করতে পারে না, পেজে মেসেজ আসছে শো করতেছে নিচে, জানেও না, অনেক কিছু হয়। হ্যাঁ, যেহেতু ওরা সবাই নতুন, আমরা যদি আজকে নতুন নিয়ে কথা বলতেছি,
সো সবার জন্য একটা সাজেস্ট থাকবে, যদি আপনার কোনো পার্সোনাল এজেন্সি বা বিজনেস না থাকে, সো পেজের দিকে আহামরি এখন চিন্তা করার দরকার নাই। আপনি আপনার নামেই প্রোফাইল করেন, যদি চান যে নিজের নামে পেজ করতে পারেন, বাট ওটা থেকে আপনার প্রোফাইলটা বেশি কাজে দিবে। সো প্রোফাইলটাকে স্ট্রং করতে হবে। আর একটা জিনিস খেয়াল করবেন যে লিঙ্কডইনে সব থেকে বেশি প্রোফাইলগুলো অপটিমাইজ থাকে পাকিস্তানিদের আর ইন্ডিয়ানদের। এদের জবের রেশিও অনেক বেশি। এদের রেমিটেন্স, ধরেন পাকিস্তানের রেমিটেন্স অনেক কম আসে, এই আসে, অনেক কথাবার্তা আছে, বাট পাকিস্তানের জব প্লেসমেন্ট অনেক হয়। পাকিস্তানের ছেলে মেয়েদের লিঙ্কডইনের রিচ আপ দেখলে আপনি মাথা হ্যাং হয়ে যাবে। মানে আমি এমন কয়েকজনের প্রোফাইলে ঢুকছি, ঢুকার পর মনে হয়েছে যে আমার যদি মনে হইতো যে আমার এই সার্ভিসটা লাগবে, ওর থেকে নিতাম। ওকে, মানে প্রোফাইল দেখলেই তার সম্পর্কে আপনার একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাবে। এখানে একটা ডেটা আমি দেখছিলাম যে সারা ওয়ার্ল্ডে 70% লিঙ্কডইন ইউজারের যে প্রোফাইলে যে ইনফরমেশন দিয়ে রাখে সেগুলো ফেক। সো আমি যদি নতুন করে একটা অ্যাকাউন্ট খুলি বা আমার প্রোফাইলটা সাজাইতে চাই, সেক্ষেত্রে আমার কি ফেক ইনফরমেশন দেওয়া কি ঠিক হবে, নাকি একদম অথেন্টিক ইনফরমেশন দেওয়াটাই উচিত হবে? আচ্ছা, এখানে একটু ট্রিকি জিনিস। ব্যাপারটা হচ্ছে আপনি শিখতে শিখতে যখন লিঙ্কডইন চালাচ্ছেন, আপনি তো একটা সময় আসলে এক্সপার্ট হয়ে যাবেন। আপনার লিঙ্কডইন যদি কারো ফার্স্ট ইমপ্রেশনে ভালো লাগে, সে যদি দেখে যে একদম নোব, তার ভিতরে একটু হেজিটেশন কাজ করে। সো এমন না আপনাকে স্পেশালিস্ট লিখতে হবে। আমি নিজেও আমার কোনোদিন নামের পাশে স্পেশালিস্ট লিখি না বা দাবি করি না, কারণ স্পেশালিস্ট হওয়া মানে আপনাকে অনেক দূর যাওয়া, শেষ পর্যন্ত যাওয়া। সো আপনি এক্সপার্ট হইতে পারেন, আপনি কনসালটেন্ট হইতে পারেন, আপনি এনিথিং হইতে পারেন। আপনি ওভাবে লিখে রাখবেন যে হচ্ছে, ধরেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিলেন না, ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, বা গ্রাফিক ডিজাইন যারা করে এটা দিতে পারতেছে ওভাবে ওদের মতো করে। সো বিভিন্ন ধরনের জিনিস আছে। বা জুনিয়র গ্রাফিক ডিজাইনার সে দিল, বা সিনিয়র গ্রাফিক ডিজাইনার দিল, আর্ট ডিরেক্টর দিল, কিছু একটা দিল। তো ব্যাপারটা হচ্ছে সে যেহেতু শিখবে এটা, সে জুনিয়র হিসেবে দিয়ে রাখলো আপাতত। এরপর যখন সে দেখলো যে না আমি এখন পারি, ভালো হয়েছে, আপনি এক্সপার্ট দিয়ে রাখেন বা সিনিয়র দিয়ে রাখেন। সো আপনার যেহেতু গোল আসবেন ডিজিটাল মার্কেটিং শিখবেন, সো শিখবেন। এমন না যে লিঙ্কডইনে আপনি আজকে প্রোফাইল খুললে কালকে একটা প্রজেক্ট পেয়ে যাবেন, এটার পিছনে অনেক ঘাম ঝরাইতে হয়। তা তো অবশ্যই। ঠিক বাট আছে। বাট সাপোজ একজন নিজের স্কিল নিয়ে সাপোজ দুটো একটা জিনিস বাড়িয়ে বলল, যেমন আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকে যখন আমরা ভার্সিটিতে ভর্তি হয়েছি তখন কেবল সব সি প্রোগ্রামিং শেখা শুরু করছে, বাট সে লিঙ্কডইন প্রোফাইল এমনভাবে সাজাইছে, আমি এই প্রজেক্ট করছি, সেই প্রজেক্ট করছি, এতগুলো কোম্পানিতে জব করছি, এআই নিয়ে কাজ করতেছি, হাবি জাবি, তখনই এরকম ভাবে তারা লিঙ্কডইন প্রোফাইলে সাজাইতো। বাট আমি যদি ধরুন আমি পাইথন বা পাইথনে আমি এক্সপার্ট, আমি পাইথনে একটা ভালো স্কিল আছে, আমি ডেটাবেস সম্পর্কে জানি, আমি ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানি, এই তিনটা সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। এখন যদি আমি এর সাথে দুটো একটা অ্যাড করি যে আমার এই ব্যাপারগুলো আমার নলেজে আছে, সেটা ঠিক আছে। কিন্তু আমি এখন যদি দেই আমি অমুক কোম্পানিতে জব করছি, তমুক কোম্পানিতে জব করছি, সাপোজ এক জায়গায় আমি ইন্টার্ন করছি 6 মাস, কিন্তু আমি দিয়ে দিলাম সেখানে আমি জব করছি 5 বছর, বা একটা কোম্পানি আমাকে চেনেও না, যেখানে আমি কোনোদিনও যাইও নাই, আমি লিখে দিচ্ছি যে ওই কোম্পানিতে আমি 3 বছর জব করছি। সো এই ইনফরমেশনগুলো যে হিউজ পরিমাণ মানুষ দেয়। আচ্ছা, এটা বুঝতে পারছি যে কোশ্চেনটা এখন কি। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যেখানে জব করছেন ইন্টার্নশিপ, আপনি সেখানে হয়তো বা পার্মানেন্ট হিসেবে একটা দাবি করতে পারেন, বা দেখা যায় অনেকে করে, ঠিক আছে। বাট যে কোম্পানিতে আপনি কোনোদিন জবই করেন নাই, সো দরকার নাই ভাই। দেখা যায় যে মোস্ট অফ দ্য কোম্পানি আসলে ভেরিফাই করে না যে আপনি আসলে অমুক জায়গাতে জব করছেন কি না। বাট যেটা হয় বাই চান্স কোনো কারণে করলো, তো তখন দেখা যায় যে আপনার একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে। আমরা চেষ্টা করবো এটা অ্যাভয়েড করার জন্য। বাট আপনি ইন্টার্নশিপ করছেন, আপনি সত্যি বলেন আপনি ইন্টার্নশিপ অমুক জায়গাতে করছেন, তো ঠিক আছে, আপনি শিখতেছেন, আপনি আপাতত ওয়ার্ক ফিল্ডটা ফাঁকা রাখেন বা লিখে রাখলেন ফ্রিল্যান্সার, কিছু একটা দিয়ে রাখলেন আপনি ওখানে, যেন সে বুঝে যে আপনি আসলে কাজ করেন ফ্রিল্যান্স বেসড। বা কোনো কোম্পানিতে এভাবে স্পেসিফিক করেন নাই, বা আপনি আপওয়ার্কে করেন, দিয়ে রাখছেন আপাতত আপওয়ার্কে আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, কিছু একটা আপনি দিয়ে রাখছেন, এটা সুন্দর জিনিস, ভালো প্র্যাকটিস। বাট ফেক দেওয়া মানে আমি যেটা বলতেছিলাম যে আপনি নিজেকে শো অফ করলেন কোনো কারণে যে আপনি এই একটু এক্সপার্ট বা কিছু একটা, এটা ইস্যু না। আপনি যেহেতু শিখতেছেন, পোস্ট করবেন রেগুলার, আপনি একটা টপিকে করেন। আবার আপনি গ্রাফিক ডিজাইন করতে করতে গিয়ে প্রোগ্রামিং বা পাইথন ল্যাঙ্গুয়েজের কোনো একটা পোস্ট করে দিয়েন না। শিখতেছেন, পোস্ট করতেছেন, পারফেক্ট, সুন্দর জিনিসটা। কোনো জায়গায় ইন্টার্নশিপ করতেছেন, দেন, সমস্যা নাই। এরপর আপনার যখন পিরিয়ডটা শেষ হয়েছে, আপনি কোথাও ফিক্সড ঢুকছেন, আপনি ওটাও দিয়ে দেন, প্যারা নাই।
কারণ আমরা অনেকে জব হিস্ট্রিও চেক করি না যে প্রিভিয়াসলি কোন কোম্পানিতে ছিল। কারণ স্কিল যেহেতু আমরা ভ্যালু দিচ্ছি, আমরা চিন্তা করি যে সেই স্কিল্ড কিনা, যেন আপনাকে আমি আটকানোর চেষ্টা করলে আপনি না আটকে যান। সো এইটা নিয়ে চিন্তা করে এত সবার স্টুডেন্টদেরকে বা যারা খুঁজেদেরকে হেডেক নেওয়ার কিছু নাই। আপনারা জাস্ট রিয়েল ইনফরমেশন দেন, কোনো সমস্যা নাই। শুধু এতটুকুই যে অপটিমাইজেশনে যেন দেখে মনে হয় আপনি একজন প্রফেশনাল, আপনি একদম বিগিনার হইলেও যেন আপনাকে মনে হয় আপনি প্রফেশনাল। দ্য রিজন অফ এই লিঙ্কডইন প্রোফাইলটা আপনি হয়তো রেগুলার অপটিমাইজ করবেন না। ওকে, আমরা অনেক সময় লিঙ্কডইন প্রোফাইলে টাচ আপই দিই না। যেমন আমি 1 মাস যাবত চিন্তা করছি লিঙ্কডইনে একটু টাচ আপ দিব। আমি ডিজাইনারকে আমার লিঙ্কডইনের কাভার কেমন হবে, আমার প্রোফাইল পিকচারে কীরকম যাবে, আমি সব কনসেপ্ট দিয়ে রাখছি। আমি এখন ওর থেকে নিই নাই, নেওয়ার কথা মনে নেই। আপনার কথা বলতে বলতে এখন মনে পড়লো যে নাও হচ্ছে না। লিঙ্কডইনটা আসলে আমরা রেগুলার টাচ আপ দিই না, তো হয়তো রেগুলার পোস্ট করতেছি বাট টাচ আপ দেওয়া পড়তেছে না প্রোফাইল। কারণ আপনি একটা প্রোফাইলে আবার টাচ আপ দেওয়া মানে পুরো প্রোফাইলটাকে আপনাকে চিন্তা করতে হবে যে আরেকবার সাজাই, ভালো লাগতেছে না, ওই সময়টা আমাদের হয়ে ওঠে না। এই জন্য এটাকে আমি সাপোর্ট করি যে সে চাচ্ছে যে সে দিয়ে রাখবে ওই সময়, আচ্ছা দিয়ে রাখো, ওটা সমস্যা নেই। বাট ফেক যে ওয়ার্ক, মানে ফেক ওয়ার্ক বলতে অমুক কোম্পানিতে জব করছি, এই জব এক্সপিরিয়েন্সটা ফেক না দেওয়াই ভালো। ফেক না দেবে, কারণ আপনার স্কিলটাই আসলে বেশিরভাগ মানুষ দেখে। আপনি ইন্টার্ন করছেন, ইন্টার্নই দিয়ে রাখেন, সমস্যা নেই। কারণ আপনি ইন্টার্ন করে কি আজকে ফিক্স জবের জন্য ট্রাই করতে পারেন না? ইন্টার্ন তো করছেনই আমি পারছি দেখে বা শিখার জন্য, শিখে ফেলছি, এখন আমি ফিক্সড পার্মানেন্ট একটা জবে ঢুকবো, সো ইস্যু নাই। এগুলা নিয়ে সবার হেডেক নেওয়ার কোনো দরকার নেই, একদম লাইফটা সিম্পল ইজি। আপনার অমুক কোম্পানিতে জব না হলে আপনার লাইফটা শেষ, ব্যাপারটা এমন না। ইউ ডিজার্ভ বেটার, আপনি পাবেন। আমাদের একটা নতুন যে প্রোফাইলটা খুলবে, সাপোজ সে এই মুহূর্তে কি কি প্ল্যান করতে পারে তার কানেকশনটা বাড়ানোর জন্য লিঙ্কডইনে? আচ্ছা, হিডেন কিছু ট্রিক্স বলে দেন। অবশ্যই এটা আমি ফলো করছি, এটা খুব বেশি ইফেক্টিভ। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ধরেন আপনি একজন প্রোগ্রামার, আপনি চিন্তা করলেন আমি প্রোগ্রামিং শিখবো বা লিঙ্কডইনটা প্রোগ্রামিং রিলেটেড করবো। আপনি চিন্তা করবেন তাইলে আমার লিঙ্কডইন কানেকশনে যারা থাকবে বেশিরভাগ প্রোগ্রামার বা যাদের এই টাইপের সার্ভিস লাগতে পারে এরা, তাই না? তাহলে আমি করব কি, আমি একটা প্রোগ্রামারকে টার্গেট করব যে অলরেডি প্রোগ্রামার, সে দেশের হোক দেশের বাইরে হোক সমস্যা নাই। এই লিঙ্কডইনে পোস্ট করে কিনা দেখবো, লিঙ্কডইনে পোস্ট করলে যারা একে লাইক কমেন্ট করে বা লাইক দেয় এদেরকে আমি কানেক্ট করব। ওকে, বিকজ অফ তারা এই সেকশনটার উপর একটু ইন্টারেস্টেড, বা যাদের তারা কানেকশন আছে এদেরকে একটু ফলো করে রাখবো। দিনে 10টা-15টা করেন, যারা আপনাকে ফলো দেয় নাই বা ইয়ে করে নাই এদেরকে আপনি আনফলো করে দিতে পারেন, সমস্যা নেই। এভাবে আপনি আস্তে আস্তে করে ভেতরে ঢুকবেন, ইন করবেন, আপনার কানেকশনটা বিল্ড করতেছেন তাদের সাথে যে কমিউনিটির সাথে আপনার আসলে যায়। বা আপনি আপনার প্রোগ্রামার ফ্রেন্ডদের সাথেও কানেকশন করতে পারেন, মানে প্রোগ্রামার যারা আপনি পরিচিত আছে এদের সাথে কানেকশন রাখতে পারেন, যেন হোম ফিডে আপনার এই রিলেটেড পোস্টগুলো আসে। কারণ আমার হোম ফিডে শুধু ডিজিটাল মার্কেটিং জিনিসগুলোই আসে, বিজনেস জিনিসগুলো আসে, আমি এগুলো কিন্তু পড়ি যে একটু বেটার পাইছি, আচ্ছা ঠিক আছে এটা ভালো লাগছে, এর থেকে বেটার আমি আসলে কি আউটপুট দিতে পারি, ট্রাই করতেছি আমরা। তাহলে ব্যাপারটা কি, আপনার হোম ফিড থেকে শুরু করে আপনার কানেকশন লিস্টে আপনি এমনভাবে মানুষদেরকে নিয়ে রাখেন যারা আসলে ইন্টারেস্টেড বা যারা আসলে এটা সম্পর্কে জানে বা যারা এই সম্পর্কে জানতে চায় কিছু একটা গেল। এবার আমি জব প্লেসমেন্টের জন্য টার্গেট করবো অবশ্যই। আমি ধরেন নিউ ইয়র্কের কিছু কোম্পানি সার্চ করে বের করবো যাদের আসলে এই টাইপের লাগে, বা কিছু এজেন্সি খুঁজে বের করবো যাদের এটা লাগে। এবার এজেন্সিতে যারা ভালো ভালো পোস্টে আছে এদের সাথে কানেকশনগুলো করব। বা বড় বড় কোম্পানিতে যারা এইচআর রোল প্লে করতেছে, অ্যাডমিন রোল প্লে করতেছে, ওনার রোল প্লে করতেছে, ম্যানেজার রোল প্লে করতেছে, হেড রোল প্লে করতেছে, এদের সাথে আমরা কানেকশন রাখবো। সবাই অ্যাকসেপ্ট করবে এমন না, মোস্ট অফ দ্য টাইম লিঙ্কডইন অ্যাকসেপ্ট করে, 60% 70% রেশিও আছে অ্যাকসেপ্টেশনের। সো ইস্যু নেই, কারণ এমন না যে ওর ফলোয়ার বাড়লেও অনেক কিছু মনে করবে, ব্যাপারটা হচ্ছে কানেকশন বিল্ড রাখা। সো দেখা যাচ্ছে আপনার নিশের বা আপনি যে টাইপের কাজ করবেন এই টাইপের লোকজনের সাথে আপনি আস্তে আস্তে কানেকশন বাড়ানো শুরু করবেন। আপনি চিন্তা করেন আপনার যদি গ্র্যাজুয়েশন পিরিয়ড 4 বছর হয়, আপনি ধরেন লিঙ্কডইনে 2 বছর ধরে টানা আপনার কানেকশনটা বিল্ড করতেছেন, রেগুলার পোস্ট করতেছেন, তাহলে আপনার লিস্টে কারা আছে আপনি জানেন? একটা গোল্ড। এক্স্যাক্টলি। এইখান থেকে কেউ না কারোর সাথে আপনার পরিচয় হবে, সম্পর্ক হবে, ভালো কথাবার্তা হবে, কোনো জব হয়ে যেতে পারে আপনার। এই জিনিসগুলো আসলে ধৈর্য থাকে না। আমরা চিন্তা করি আজকে করবো, ধূপধাপ এড়ে সেরে, আচ্ছা পাশের বাসা জরুরি না পাইছি লিঙ্কডইন, আচ্ছা জরুরি না তোমার লিঙ্কডইনে কানেকশন দিয়ে রাখি, ভাই দরকার নাই তো। লিঙ্কডইন ইজ ফর প্রফেশনালস। এবং আপনি যে কথাটা বললেন যে অ্যাকচুয়ালি এটা আমি সবাইকেই বলি যে লিঙ্কডইন হচ্ছে একটা স্বর্ণের খনি। যদি কেউ ইফেক্টিভলি এটা ইউজ করতে পারে, সে
তার কোটিপতি হইতে খুব বেশি টাইম লাগবে না। হ্যাঁ, ইভেন ভাই এমন না যে আপনি শুধু কানেকশন বাড়াবেন। ধরেন আপনার হোম ফিডে যে পোস্টটা আসছে, আপনার পোস্টটা ভালো লাগছে, ভাই আপনি চ্যাট জিপিটি গিয়ে ওর পোস্টটা কপি করে দেন না, দিয়ে বলেন যে আমাকে হিউম্যানাইজ একটা কমেন্ট করে দাও যেন জিনিসটা সিম্পল বোঝা যায়, বা পাশাপাশি কিছু একটা টিপস দিয়ে দাও। আপনার টিপস লিখতে পারবেন, দিয়ে দিল টিপস, আপনি নিজের মতো সেন্টেন্সগুলো চেঞ্জ করে দিলেন বা একটু টাচ আপ দিলেন, গিয়ে তাকে রিপ্লাইটা কমেন্ট করলেন, কারণ এখন মানুষ বুঝে এআই দিয়ে কমেন্ট করলে, সো আপনি একটু টাচ আপ দিলে জিনিসটা ফ্রেশ হয়ে যাচ্ছে। কমেন্ট করে দিলেন। আপনি যখন ধরেন আমি আপনাকে টার্গেট করছি মাসুদ ভাই, আমি আপনার টানা 1 মাস ধরে শুধু কমেন্টই করতেছি, আপনার চোখে কি আমি পড়বো না? অবশ্যই পড়বেন। আপনি চিন্তা করেন, আপনার চোখে আমি পড়ছি মানে এরপর আপনার যদি আমি একটা হাই দিই, আপনি চিন্তা করেন আচ্ছা এই লোকটা তো অনেকদিন একটু কথা বলি, কি চায় আসলে। আমি ভাই অনেক লাইন নিয়ে আসছি যাদেরকে আমি কমেন্ট করতাম, লাইক করতাম, কিচ্ছু করতাম না, ওরা কমেন্টে রিপ্লাই দিলাম, একটু সার্কাস্টিক আবার রিপ্লাই দিতাম একটা, মানে ওটার ভিতরে কথাবার্তা চলতো, মানে কমেন্ট বক্স হয়ে যেত ইনবক্সের মতো। এইটা আরো একটু ডিটেলসে বলেন যে আমরা একজনের সাথে শুধু কানেকশন বাড়াইলে তো হবে না, একজনের সাথে পার্সোনালি একটা সম্পর্ক কিভাবে বিল্ড আপ করবো। হ্যাঁ, কারণ অনেকে আছে, সাপোজ আমার কানেকশনে অনেকে আছে যারা ডিরেক্টলি তাদের সাথে আমার কোনোদিন কথা হয় নাই, হুট করে তারা আমাকে সেলস করার জন্য সেলস করার জন্য মেসেজ দেওয়া শুরু করছে। আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। এইটা একদমই ভুল। So, এইটা একটু ক্লিয়ার করেন দর্শকের জন্য যে কিভাবে আমরা একটা পার্সনের সাথে পার্সোনালি সম্পর্ক বিল্ড আপ করব। হ্যাঁ, সোজা প্রথম রুলস হচ্ছে আপনার আপনার কমিউনিটির সাথে বা আপনার যারা কানেকশন আছে এদের সাথে আসলে গুড রিলেশন বিল্ড আপ করা থ্রু এঙ্গেজমেন্ট। আপনি তাদেরকে যে এমন না যে ভাই লাইক দিলে লাইক পাবেন, পাশে থাকলে পাশে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে ভ্যালুয়েবল কিছু কমেন্ট করে রাখবেন। আপনি টার্গেট করবেন, আপনার লিঙ্কডইনে 100 ফলোয়ার আছে বা কানেকশন আছে, আপনি চিন্তা করলেন 20 জনকে আমি হচ্ছে টার্গেট করলাম, এই 20 জনের ভিতরে একজনকে আমি অনবোর্ড করবো। 20 জন স্পেসিফিক লোককে আপনি আলাদা করে ফেলেন, বেছে ফেলেন, এদের সাথে হয় সম্পর্ক করবেন আর নইলে অনবোর্ড করবেন, যে কোনো একটা। সম্পর্ক হলে সুবিধা কি, ধরেন আপনার কাছে একটা ওভারফ্লো কাজ আসছে, আমি এমনও পাইছি আপনার কাছে ওভারফ্লো কাজ, আচ্ছা তুমি একটু কাজটা করে দাও তো ভাই, তোমাকে টাকা দিব। ওকে, কারণ আপনি অলরেডি কাজ পাচ্ছেন, আপনার কাছে ফ্লো বেশি, আপনি আমাকে কাজ দিয়ে দিচ্ছেন, এক গেল এটা। সেকেন্ড হচ্ছে আপনার কোম্পানি ওনার, আপনাকে আমি অনেকদিন যাবো যখন গুতাচ্ছি, আপনি আমাকে মনে রাখছেন, আপনি আমাকে কাজ দিয়ে দিচ্ছেন। আমার এমন হয়েছে যে আমি ওই সময় মেবি 19 সাল একটা লোকটারে কোল্ডভাবেই আমি রিচ আউট করছি, এভাবে কমেন্ট করে সে আমাকে চিনছে। তো আমি তাকে নক দিলাম যে আমি দেখলাম তার কোম্পানি থেকে একটা হচ্ছে জব পোস্ট ক্রিয়েট হয়েছে। আমি তো জানি যে সে এই কোম্পানিতে আছে, আমার লিঙ্কডইনে আসছে, আমি অ্যাপ্লাই করার পরই তাকে একটা নক দিছি যে হে ব্রো, আমি হচ্ছে তোমার কোম্পানিতে অ্যাপ্লাই করছিলাম এই রোলে। ওয়াও গ্রেট। বললাম যে তো তুমি তো আমার সাথে কানেকশন আছো, তো তোমার সাথে আমার কথাবার্তা হয় টুকটাক, কী অবস্থা বলো, কেমন আছো। আমি কিন্তু ওকে বলিনি তোমাকে রেফারেন্স দাও, আমি জাস্ট ওকে টাচ আপ দিছি, রেগুলার কথাবার্তা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে তোমার সাথে দেখা হবে বা কথা হবে আরও ভালো মতো, যদি আমি কোম্পানিতে তোমার সাথে ইন করতে পারি, আরও বেশি রিলেশন বিল্ড আপ হবে, আরও বেশি আমরা গ্রো করতে পারবো। আমি তাকে একবারও বলি নাই যে বাবা তোমার এখানে আমাকে রেফারেন্স দাও। আমি তাকে কি বলছি, তোমার এখানে আমি করে অ্যাপ্লাই করছি, তোমার সাথে আশা করি আমার দেখা হবে, মানে আমি খুব কনফিডেন্ট ব্যাপারটাকে ইজি করছি। যেহেতু সে বড় পোস্টে আছে, হেড পোস্টে আছে, তার ব্যাপারটা নলেজে আছে। যখন সিভি শর্টিং হয়, আমরা তো অনেক হেড পোস্টের লোকজনই সিভি শর্টিংয়ে থাকি বা দেখি, আচ্ছা এই লোকটা কেমন আছে দেখো তো, সাজেশনের ব্যাপার আছে। ব্যাকএন্ডে কিন্তু ও ঠিক মতো বলে দেয়, আচ্ছা ঠিক আছে ও কিন্তু ভালো, দেখতে ভালো, ও বলবে না হয়তো ওকে আমি চিনি, হ্যাঁ দেখতে ভালো, ওকে দেখতে পারো। জাস্ট এই হিটটা আপনার লাগবে লাইফে। আপনার কিন্তু কিচ্ছু করতে হয় না, আপনার রেফারেন্স লাগছে, কিচ্ছু লাগে না, আপনি জাস্ট তার নলেজে দিচ্ছেন যে তোমার কোম্পানিতে আমি কিন্তু অ্যাপ্লাই করছি, তোমার সাথে আমার আরও কথা হবে। জাস্ট কনফিডেন্ট, এই কনফিডেন্টটাই আপনাকে চাকরি এনে দেবে। আমি আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আমি বলতেছি। আমার একটা ক্লায়েন্টের সাথে আমি অনেক দিন ধরে আমার তার সাথে কাজ টাজ হয়, টুকটাক হয়। সো মেইনলি তার অ্যাপ ডেভেলপমেন্টের বিভিন্ন কাজ টাজ আমি করতাম, আমার টিম করতো। সো তার সাথে আমি লিঙ্কডইনে কানেক্টেড ছিলাম। সো লাস্ট 1 বছর মনে হয় ওইভাবে তার সাথে কোনো কাজ হয় নাই, কিন্তু লিঙ্কডইনে টুকটাক কথাবার্তা হইতো, এই আর কি। বাট আমি বেশ কিছুদিন যেহেতু পডকাস্ট রেগুলার আমি শ্যুট করতেছি, আমি লিঙ্কডইনে টুকটাক দেই। সো সে মাঝে মনে হয় আমার পডকাস্টের কোনো লিঙ্ক দেখছে বা কোনো এপিসোড হয়তো দেখছে, দেখার পর সে আমাকে নক দিছে যে মাসুদ তুমি তো দেখছি রেগুলার পডকাস্ট করতেছো, তো আমারও তো প্ল্যান ছিল, কিন্তু কিভাবে করব বা টোটাল প্রসেসটা কি এবং একটা টিম বিল্ড আপ করা দরকার। সো সে ইউএসের, সে আমাকে বলছে যে তোমার টিমটাকে আমার কাজও করতে বলো। সে বলতেছে যে আমার আমি যে ধরনের কন্টেন্ট মেক করতেছি হুবহু সেম কন্টেন্টটাই মেক করবে, বাট সে করবে ইংলিশে।
এবং এই ধরনের টপিক এবং ইনফরমেশনগুলো যে রিসার্চ করার একটা ব্যাপার আছে, তারপর শ্যুট করা, কিভাবে শ্যুট করতে হবে, তারপর পোস্ট প্রোডাকশনের ব্যাপারগুলা, এভরিথিং সে আমাকে বলতেছে যে তুমি এটা হ্যান্ডেল করো। বাট এর আগে কিন্তু আমি টোটাল টিমই বিল্ড আপ করছি আমার নিজের কাজের জন্য। আমি কোনো পডকাস্ট রিলেটেড বা ভিডিও রিলেটেড আমি কোনো সার্ভিস কাউকে দেই না বা কখনো দেও নাই। সো সে আমাকে ডিরেক্ট অ্যাপ্রোচ করতেছে যে আমি শ্যুট শুরু করতে চাই, আমি অনেকদিন ধরে প্ল্যান করতেছি কিন্তু আমার মানে জাম্প করতে পারতেছি না টিম বিল্ড আপ করতে না পারার কারণে। বাট যেহেতু তুমি করতেছো, সো লেটস গো। সো আমরা এটা নিয়ে বেশ কিছুদিন ধরে আর কি কথাবার্তা বলতেছি। হয়তো বা আমাদের কন্টেন্ট মেক করতে যে পরিমাণ খরচ হয়, তার কন্টেন্ট মেক করতে আরো বেশি, মানে অনেক। আরো 5 গুণ বা 10 গুণ বেশি টাকা সে আমাকে পে করবে। স্বাভাবিক। তো হতে পারে এটা একটা, যদি আমি লিঙ্কডইনে পোস্ট না করতাম বা তার সাথে কানেকশন না থাকতো, তাহলে এই এই সুযোগটা কিন্তু আসতো না, এই অপরচুনিটি কিন্তু আর আসতো না। একটা জিনিস আপনাকে বলে দিই, যেমন ধরেন হচ্ছে আমি তো এখন আসলে পার্সোনাল লিঙ্কডিনে আসলে আউটরিচ করি না। আমি এখন আউটরিচ করি অ্যাজ এন এজেন্সি বা একটা টিম হিসেবে আউটরিচ করি। আমি যখন কোনো ক্লায়েন্টকে আউটরিচ করি, আমি এখন একটা কথাই তাকে শুধু বলি যে বাবা, তুমি যদি শুধু আমাকে হায়ার করতে, তুমি একটা সিঙ্গেল পার্সন হায়ার করতে, তুমি এখন হায়ার করতেছো পুরো টিম। সো তুমি ইউএসএতে একটা লোকরে $5,000 দিয়ে, মানে $5,000 দিয়ে যে লোকটা পাইতা, তুমি সেম $5,000 দিয়ে তুমি একটা পুরো টিম টিম পাচ্ছ। পাচ্ছ। হ্যাঁ, সো তোমার সাথে আসলে আমি একা কানেকশন না, তোমার সাথে পুরো টিম আছে, তখন সে একটু কনফিডেন্ট পায়। তা আসলেই তো তখন সে দেখা যায় যে ট্যাক্স রিবেট থেকে শুরু করে বিভিন্ন কাজে আমার হেল্প নিতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার অফশোরে এই 15 জন এমপ্লয়ি আছে না, হ্যাঁ 15 জন এমপ্লয়ির জন্য ট্যাক্স দেখাই দিব আমি। ওদের তো বহুত বুদ্ধি আছে। আসলে তো দেখা যাচ্ছে যে সিস্টেমে দেখাচ্ছে ও আরও 15টা এমপ্লয়ি রাখছে দেশের বাইরে ওইখান থেকে। কারণ ওদেরকে আমি এগুলো বুঝাই নেই যে তুমি আমাকে নিলে তোমার প্রফিটটা কি আসলে। তুমি একটা পুরো টিম পাচ্ছ, তোমার ট্যাক্সের সময় তুমি ছাড় পাচ্ছ, তুমি দেখাইতে পারবা তুমি 15টা এমপ্লয়ি রাখছো আলাদা, 15টা এমপ্লয়ি তোমার জন্য কাজ করতেছে, তুমি এখানে একটা অ্যামাউন্ট দিচ্ছ, সব কিছু তোমার বেনিফিট, মাঝখান থেকে তোমার সার্ভিস হয়ে গেছে ফ্রি। এক্স্যাক্টলি। তখন সে চিন্তা করে হ্যাঁ তাহলে তো ঠিক আছে। So, একটা জিনিস ক্লায়েন্টের মধ্যে সবসময় দিয়ে রাখবেন বা সবাইকে বলে দিয়ে রাখতে, যখন আপনি একটা টিম ওয়াইজ বন্ধু বান্ধব মিলে একটা টিম করছেন, ওটা নিয়ে কাজ করবেন, সবাই মিলে কাজ করবেন, তখন একটা জিনিস ক্লায়েন্টের মাথায় দিয়ে দিবেন যে বাবা তুমি একজনের সাথে কাজ করতেছো না, একটা গ্রুপে আসি মানে আমরা সবাই আছি, তুমি দেখতেছো তোমার একটা ইস্যু নিয়ে আমরা 15 জন কনসার্ন। সো তুমি একটা টিম নিয়ে কাজ করতেছো আর এই টিমটা তোমার। ওকে জাস্ট যখন আপনি এটা ফিল করাতে পারবেন, দেখবেন ও আরও কাজ দিবে, ইভেন ও রেগুলার কাজ দেবে। যেটা আপনাকে একবার বলছিলাম যে আমাদের এমনও ক্লায়েন্ট আছে 5-6 বছর ধরে তার সাথেই কাজ করে, আমাদের ক্লায়েন্ট স্লিপ করে কম, স্লিপের পরিমাণ খুবই কম, ধরেন 0.01%-এর কাছাকাছি আমাদের স্লিপের পরিমাণ। তার রিজন অফ আমরা ক্লায়েন্টকে এইভাবেই নার্সিং করে ধরে রাখছি। ধরেন আপনার সব ক্লায়েন্ট রেজাল্ট পাবে না দেখে কিছু চলে যাবে, এমন তো না। তাকে যখন আপনি তার পোটেনশিয়ালিটিটা বুঝায় রাখতে পারবেন যে ঠিক আছে তুমি রেজাল্ট পাও না ঠিক, বাট তুমি এটাকে শো অফ করো যে গুগলে সার্চ করলে এই ইস্যুর জন্য তোমাকে সবার ফার্স্টে দেখাচ্ছে, তোমার সামনে একটা ক্লায়েন্ট আসছে, তুমি ওকে বলো এই দেখেন বেস্ট মানে আমি, আপনার হয়তো এটা সেল হওয়ার কথা না, এটা সেল হয়ে যাবে, দ্য রিজন অফ তুমি এখানে আসো, তোমার এইটা নার্সিং করে রাখো, তোমার লোকালি রিচ হচ্ছে, লোকাল রিচটাকে আর একটু কাজে লাগায় দাও, ও খুশি। এখন আমাদের একটা প্রোফাইল ভালো রিচ পাওয়ার জন্য আমরা কোন ধরনের পোস্ট দিতে পারি, বা অ্যাকচুয়ালি আর কি কি অ্যাক্টিভিটিস আছে এবং কি ফ্রিকোয়েন্সি মেনটেন করে পোস্টগুলো দিলে বেটার হবে? আচ্ছা, একটা মজার প্রশ্ন করছেন আপনি। যেমন হচ্ছে ধরেন আমাদের লিঙ্কডইনে আর্টিকেল করা যায়, পোল করা যায়, রেগুলার পোস্ট করা যায়। এখানে আমি আর্টিকেল আর পোস্টটাকে বেশি প্রাধান্য দিই নর্মালি। কারণ আর্টিকেল করলে হয় কি, ধরেন আমরা একটা ব্লগ সাইটে যখন লিখি, সার্চেবল টপিক হইলে হয় কি সার্চ করলে চলে আসে, ঠিক সেমভাবে যেহেতু লিঙ্কডইন ডিএপি অনেক ভালো, ডিএপি যারা জানে না তাদেরকে বলতেছি, ডিএপি মানে হচ্ছে ডোমেন অথরিটি, পেজ অথরিটি, এটা এসইওর জন্য অনেক বেশি হেল্প করে। সো আমরা যখন কোনো ওয়েবসাইটের ডিএপি ভালো দেখে আর কি গুগল, তখন এটাকে র্যাঙ্ক করার পসিবল বেশি থাকে যদি এই টপিকে অন্য কেউ তার পার্সোনাল ওয়েবসাইট বা তার কোনো একটা ওয়েবসাইটে পাবলিশ করে না থাকে, বা থাকলেও যেন কম্পিটিশনটা খুব কম থাকে। সার্চেবল টপিক কম্পিটিশন কম, লিঙ্কডইনটা সবার আগে তখন চলে আসে, বা দেখবেন আমরা অনেক কিছু সার্চ করলে কোরার বা পিন্টারেস্ট চলে আসতেছে, বিকজ অফ কি বলেন তো, ওই রিলেটেড কন্টেন্টই নাই মার্কেটে, যার জন্য সোশ্যাল মিডিয়াগুলো র্যাঙ্ক করে ফেলছে। আর সোশ্যাল মিডিয়া র্যাঙ্ক করার রিজন ওদের তো ডিএপিএ ভালো। সো দেখা যাচ্ছে আর্টিকেলটা আমি এমন টপিকেই কভার করি যে টপিকের সার্চ ভলিউম ভালো বাট কম্পিটিশন নাই। আপনি বলতেন ভাই আপনি তো পার্সোনাল ওয়েবসাইট দিতে পারতেন,
আমি পার্সোনাল ওয়েবসাইটে দেই টুকটাক, বাট আমি ওয়েবসাইটের থেকে লিঙ্কডিন বেশি দিই, কারণ ওয়েবসাইটে র্যাঙ্ক করতে হয়তো বা আমার একটু টাইম লাগতো বেশি, বিকজ অফ কম্পিটিশন কম হলেও তো কিছু কম্পিটিশন আছে, এমন তো না যে একদম জিরো। বাট লিঙ্কডিনে যেহেতু ডিএপি এটা ভালো, তো আমি একটা পুশ পাচ্ছি এখানে। আর প্লাস হচ্ছে এখান থেকে সে আমার প্রোফাইলে সরাসরি মুভ করতে পারতেছে। সে গুগলে ধরো আর্টিকেলটা পড়লো, পড়ে দেখলো অথরকে, আচ্ছা ঢুকলো, চলে গেলো কোথায়, আমার লিঙ্কডিন প্রোফাইলে। তাইলে ব্যাপারটা কি, সে কিন্তু আমার কাছেই আছে। কিন্তু আমার যখন ওয়েবসাইটে গেছে, ওয়েবসাইট থাকাটা কিন্তু বেটার ভাই, পোর্টফোলিও ওয়েবসাইট থাকাটা বেটার, আমি এটা না বলতেছি না, কেউ নেগেটিভলি নেবেন না, বাট ওখান থেকে ঢুকতে জাম্প করতে তার একটু কষ্ট হয়। আর ফুটারে যাবে, ওখান থেকে লিঙ্কডিনে চাপ দিবে না, কই চাপ দিয়ে সে কনফিউজড হয়ে যাবে, সে তাকে বিভিন্ন অপশন দেওয়া ওখানে। সো আমরা যত বেশি অপশন দিই তত বেশি মানুষ কনফিউজড হয়। সো লিঙ্কডিনের ব্যাপারটা হচ্ছে কি, আর্টিকেল পাবলিশ করছে, সে অথরে গিয়েছে, ক্লিক করছে, প্রোফাইলে জাম্প করে ফেলছে, সে টেক্সট দেওয়া দিচ্ছে বা কিছু একটা করতেছে, ইন্টারাকশন হচ্ছে। এখন আর্টিকেল, কোন ধরনের আর্টিকেলটা বেটার হবে? যেহেতু ডেটা এবং ইনফরমেশন রিলেটেড আর্টিকেল তো অ্যাকচুয়ালি কেউ চ্যাট জিপিটিকে বললে সে লিখে দিতে পারতেছে। হ্যাঁ, সো এই ধরনের আর্টিকেল মানুষ তো কম পছন্দ করে। এই ধরনের আর্টিকেল আপনি দেন, বাট টাচ আপ দেন। আমি সবসময় একটা কথা বলবো, আপনি এআই দিয়ে আর্টিকেল লেখেন, বাট এটাকে হিউম্যানাইজ করেন। আপনি এআইকে বলেন হিউম্যানাইজ করে দিতে, করে দিল, বাট তারপরেও কিছু এআই ভাইব থেকে যায়। সো আপনি একটু নিজের হাতে টাচ আপ দেন। যদি আপনার টার্গেট থাকে যে ভাই আমি বাংলা মার্কেট নিয়ে কাজ করবো, দেন আপনি বাংলা আর্টিকেল লেখেন। যদি চিন্তা থাকে বাংলা দেশের বাইরে বোধ কাজ করতে, তাহলে আপনি ইংলিশে আর্টিকেল লেখেন বা পোস্টগুলো করেন। আমি যেটা করি বেশিরভাগ সময় ইংলিশে করি, দুই একটা মাঝে মাঝে আমি বাংলায় দিই, ভাল লাগে তখন দেই। তো এখন যে ব্যাপারটা এটা হচ্ছে, আর্টিকেল যখন আমি পাবলিশটা করতেছি, ওই যে সার্চেবল হলে চলে আসছে, দেখতেছে, এঙ্গেজ হচ্ছে। এবার আসেন পোস্টের ব্যাপারটা। যদি আপনি বাংলাদেশের পিপলকে টার্গেট করেন, যে কখন মানুষ লিঙ্কডিনে অ্যাক্টিভ হয়, লিঙ্কডিনে মানুষ সন্ধ্যার পরে নর্মালি অ্যাক্টিভ হয়। হ্যাঁ, সকালে ওই টেসবুকে অ্যাক্টিভ হয়, লিঙ্কডিনগুলোতে সন্ধ্যার পরে অ্যাক্টিভ হয়, বাসায় আসে, একটু ডিপ্রেশন আছে, জব সুইচ করবে, বিভিন্ন কোম্পানির অনাররা আছে, ওরা বিভিন্ন কোম্পানির অনাররা দুপুরে অ্যাক্টিভ থাকে বেশিরভাগ সময়। ওকে। হ্যাঁ, বাংলাদেশিরা, বিকজ অফ তারা দুপুরবেলাতে সর্ট আউট করে। হ্যাঁ, ওরা তো ওই সময় আসলে সিভি চেক করে সবাই বসে বসে, সো এরা একটা হোম ফিডে এত বেশি টাইম দেয় না। সো সন্ধ্যার পরটা বেটার। এমনি যদি আপনি জব প্লেসমেন্টের কথা চিন্তা করেন, জব প্লেসমেন্ট, সেক্ষেত্রে দুপুরটা আপনার জন্য বেটার। আপনি অ্যাপ্লিকেশন করলে সুবিধা হচ্ছে কি, ধরেন একটা মজার ব্যাপার বলি, যে লাস্টে অ্যাপ্লিকেশন করতে সে তো ফার্স্টে আসতেছে। সো যেহেতু দুপুরবেলা ওই সময়টাতে সে চেক করতে পারে, আপনি চেষ্টা করবেন সব রাতে সিভি টিভি ড্রপ না করে একটু সকাল বা দুপুরের দিকে সিভি ড্রপ করার জন্য, তাইলে এই ব্যাপারটা বেটার। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে আপনার সিভিটা ভিউ হওয়ার চান্সেস আর হাই, বিকজ অফ আপনি একটা সিভি ড্রপ করতে গেলে দেখবেন যে 255 অ্যাপ্লিকেশন পড়ে আছে। কী রে ভাই, 255টা অ্যাপ্লিকেশন এইচআর চেক করতে পারে, বাট সে ফার্স্ট 10-20টা চেক করার পরেই তো ফেড আপ, যদি পজিটিভ কোনো সিভি না পায়, তাই না? সে তো বাকিগুলোকে ফিল্টার আউট করে বের করতে হবে। আবার লিঙ্কডিন অনেকগুলোকে নিজেরাই নট ফিট করে ফিল্টার আউট করে দেয়, দেখা গেছে আপনারটা কোনো কারণে বাদ পড়ে যেতে পারে। সো খেয়াল রাখবেন লিঙ্কডিনে সিভি ড্রপ করার সময় তার জব রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সিভিতে আছে কিনা, বিকজ অফ আপনার জব রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি সিভিতে না থাকে, সেক্ষেত্রে আপনার নট ফিটে অটোমেটিক চলে যাবেন, লিঙ্কডিন আপনাকে ফিল্টার আউট করে ফেলে দেবে। ওকে, ঠিক আছে। সো চেষ্টা করবেন যেন আপনার, ধরেন সে হায়ার করতেছে এসইও এক্সপার্ট, সো আপনার লিঙ্কডিন, আপনার সিভিটা বানানো আছে ডিজিটাল মার্কেটার হিসাবে, নিচে হয়তো বা সাবে দেওয়া আছে এসইও এক্সপার্ট, মেইন সিভি ডিজিটাল মার্কেটার, সাবে। তো আমি প্রত্যেককে সবসময় একটা কথা বলি যে ভাই, আপনি যদি এসইও এক্সপার্ট হিসেবে জব প্লেস করেন, আপনার মেইন সিভি থাকবে এসইওর উপরে। আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে সিভি ড্রপ করেন, মেইন সিভি থাকবে ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরিতে যাবে এসইও, আর এসইওর ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে যাবে এটা। আর আমাদের কষ্ট কি, আমরা চিন্তা করি এক সিভি দিয়ে সব খাওয়াই ফেলব, ভাই না, আমার সিভি আছে 10টা, আমার সাব ক্যাটাগরির উপরেও একটা করে সিভি আছে। কারণ হচ্ছে আমি যদি প্লেসমেন্ট করি, ধরেন অ্যাজ অ্যান ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট হিসেবে, আমার কনসালটেন্টটা হচ্ছে মেইন, বাকিগুলো সাবে আছে। আবার কোনো জায়গাতে কনসালটেন্ট আছে সাব হিসেবে। দ্য রিজন কি, আমার জব রিকোয়ারমেন্টটা যা আছে মেইন, যেটা আসলে সে চায়, আমি সেটাকেই ফোকাসে রাখবো, তাহলে আমি নট ফিটে পড়ছি না, স্কোরটা বেড়ে যাচ্ছে। সিভি কখনো একটা রাখতে পারবেন না আপনি, আপনি আসলে যা পারেন বা যেটা নিয়ে অ্যাপ্লিকেশন করতেছেন, যে টাইপে অ্যাপ্লিকেশন করতেছেন, ওই টাইপটাকে অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ওই সিভিটাই ড্রপ করবেন। অর্থাৎ এভরি জবের জন্য আলাদা আলাদাভাবে সিভি, এভরি জবের জন্য না, ধরেন ডিজিটাল মার্কেটে হায়ার করবে, ডিজিটাল মার্কেটিংটা মেইন সিভি থাকবে, ওখানে আপনি অন্য চ্যাপ্টারগুলো পড়া রাখবেন। আবার ধরেন আপনি এসইওতে অ্যাপ্লাই করবেন, এখন ওই সময় আপনি ডিজিটাল মার্কেটিংয়ে সিভি দিলে তো হচ্ছে না,
হয়, কিন্তু তারপরে আমরা দিব না। বিকজ কি, হ্যাঁ ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং সিভিতে আপনার এসইও আছে, বাট এসইও থেকে তো আপনি সাব রাখছেন, মেইন পয়েন্টে কিন্তু আপনি এসইওকে রাখেন নাই, তাই না? So, আপনি অ্যাপ্লাই করতেছেন এসইও এক্সপার্টের জন্য, আপনি মেইন পয়েন্টে রাখছেন ডিজিটাল মার্কেটিং, তাহলে তো হলো না। তাহলে মেইন পয়েন্টে আমি কি রাখবো? এসইও রাখবো, নেক্সট স্টেপে আমি ডিজিটাল মার্কেটিং রাখবো। এই টিপস আপনাকে কেউ বলবে না ভাই, এটা আমার পার্সোনাল লাইফ থেকে নেওয়া টিপস। ওকে। যে আমি বললাম না আমার সিভি আছে 10 ধরনের 10টা, কারণ কি আমার কিন্তু সব ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি রিলেটেডই সিভি, বাট যখন যেটা দরকার পড়ে, যেমন ধরেন শপিফাই মার্কেটিং এক্সপার্টের জন্য আমার একটা সিভি করা আছে, আর শপিফাই ডেভেলপমেন্টের আপনারা শুনছেন এই শুনতে, কিন্তু শপিফাইয়ের জন্য মার্কেটিং করা লাগে, তো আমি তো দিতে পারলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, দিতে পারতাম না? আমি কেন সিভিটা করেছি শপিফাই মার্কেটিং এক্সপার্ট দিয়ে? টার্গেটেড, শপিফাই টার্গেটেড কাস্টমারের জন্য, শপিফাই টার্গেটের যে জবগুলো প্লেস হবে ওদের জন্য, তো ওখানে আমি অ্যাপ্লাই করবো শপিফাই মার্কেটিং এক্সপার্ট হিসেবে। ওকে। বুঝতে পারছেন জিনিসটা? সো সবার জন্য এই কথাটা বলবো, আপনি যখন সিভিগুলো নর্মালি ড্রপ করবেন, আপনি আগে জব ডেসক্রিপশনটা পড়বেন, সে আসলে কী চাচ্ছে সেই অনুযায়ী সিভিটা ড্রপ করবেন। ভাই বাংলাদেশের মার্কেটের এমন কোনো অবস্থা, আপনি যদি বলেন সিভি মেল করতে, সে একটা মেল থেকে ফরওয়ার্ড করে আপনাকে সিভি পাঠিয়ে দেবে। মানে বুঝতেছেন, সে আপনাকে সরাসরি সিভিটা যে আপলোড করে অ্যাটাচমেন্টে দিবে এটাও না, সে ডিরেক্ট সিভি ফরওয়ার্ড করে পাঠিয়ে দিচ্ছে, আপনি দেখতেছেন যে সিভি ফরওয়ার্ডেড, একে আপনি চাকরি দিবেন? কখনোই না। ব্যাপারটাই এটা ঘটে আছে। সো ভাই একটা জায়গা থেকে আপনি চাকরি করবেন বা জব প্লেসমেন্ট করবেন বা ক্যারিয়ার করবেন, সো এই জায়গাটাতে একটু সিরিয়াস হন, মানে সেটাই। যেন তেন সিভি দিলে হবে না। আমি এমনও দেখছি, আমি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য হয়তো বা জব পোস্ট করে রাখছি, সেখানে এসে একজন গ্রাফিক ডিজাইনার বা অন্য একটা নিশের লোক অ্যাপ্লাই করে আছে, কেন ভাই আমি তো তোমাকে চাই নাই। তখন মেজাজটা খারাপ হয়ে যায়। আমার হয়তো বা গ্রাফিক ডিজাইনার একটা জব ওপেন থাকতে পারে, তুমি সেখানে গিয়ে অ্যাপ্লাই করো। হ্যাঁ। তুমি কি মনে করো তুমি ডিজিটাল মার্কেটিংয়ে আমাকে গ্রাফিক দিস, আমি তোমাকে শর্ট আউট করে গ্রাফিক্সে রাখবো? জীবনেও রাখবো না, না। কারণ তুমি এখানে আমার জন্য ভুল করছো। এটা কোনো ট্রিক না, এটা ভুল। তুমি গ্রাফিক ডিজাইনারের জন্য আমি যেটা দিচ্ছি, তুমি ওখানে গিয়ে এটা ড্রপ করো, আমার চোখে এটা আরো ভালো মতো পড়বে, কারণ আমার মুডটা থাকবে তখন এটাতে। তুমি যে চিন্তা করো একে মাঝখানে একটু মুড সিং করাবো, আমাকে দেখবে, চিন্তা করে পছন্দ করবে, খুব রেয়ার ভাই, হওয়ার চান্স নাই। চান্স নাই। কারণ অ্যাট এ টাইম 2টা জব ওপেন নাও থাকতে পারে, তখন কি করবা? উল্টা যদি বাই চান্স নেক্সট টাইম এই জবটা ওপেন হয়, তখন কি তুমি মনে করো তোমার সিভিটা শর্ট আউট করেছে? না, তোমাকে তো সে আগে নট ফিট করে রাখছে। একবার যখন তুমি নট ফিটেড, তখন তুমি লিঙ্কডিনে যদি আবার আমার অন্য কোনো জব ওপেন করে ওখানে যদি সিভি দাও, তুমি তো অটোমেটিক লিঙ্কডিন থেকে ফিল্টার করে বের করে দিছে, কারণ তোমাকে তো আমি ফার্স্টে নিজ হাতে নট ফিট করে দিছিলাম, করে দিছি না ভুল সিভি দেওয়ার কারণে। এরপরে তোমার টপিকেরই আমি জব ওপেন করলাম, তুমি ওখানে গিয়ে সিভি দিলে, এবার তো লিঙ্কডিন তোমাকে নট ফিট করে দিছে। So, এই জিনিসগুলা যারা আসলে অ্যাপ্লাই করে এদেরকে মনে রাখতে হবে, মাস্ট বি ভাই, যে আপনার যেই রিলেটেড জব পোস্টটা ডেসক্রিপশনটা একটু পড়বেন, পড়ে ওই রিলেটেড সিভিটা আপলোড দেবেন। আপনার 3-4টা সিভি করতে বেশিক্ষণ লাগবে না, আপনি সিভিটা নিজে করেন, সিভির ফরম্যাটগুলো একটু সার্চ করেন, গুগলে সার্চ করেন, বিভিন্ন জায়গায় সার্চ করেন কোন ফরম্যাটে আসে, একদম রঙিন এই সেই এত কিছু দরকার না, একদম সাদা সিম্পল। ক্যানভাতে অনেক টেমপ্লেট আছে, এগুলো ইউজ করতে হবে এমন না, একদম সিম্পল টাইপের সিভি টেমপ্লেটগুলো ইউজ করেন, যেন আপনার সিভি 2-3 পাতা হইতে হবে এমন না। ভাই আমি সিভি 1 পাতাই প্রেফার করি, 2-3 পাতা পর্যন্ত যাওয়ার জন্য এত ধৈর্যই নাই কারো। আপনি এখানে জাস্ট আপনি দিচ্ছে, এমন দরকার নাই যে ভাই আমার ব্লাড গ্রুপ এইটা এইটা সেইটা, দরকার নাই। মেইন টু ব্যাক টু দ্য পয়েন্ট, নাম ঠিকানা, আমরা তো ঠিকানা দেখি নর্মালি, ঠিকানা আসলেই দেখি যে সে কোথায় আছে, এটা অনেকখানি ম্যাটার করে। তো দেখা যাচ্ছে যে একটা ট্রিক বলি, আপনি চিন্তা করতেছেন আপনি ময়মনসিংহে আছেন, আপনি ঢাকা একটা কোম্পানিতে জব করবেন, তো এখন আপনি যদি হচ্ছে ময়মনসিংহের থেকে জব প্লেস করেন, তো দেখা যাচ্ছে আমরা ফার্স্ট ইমপ্রেশনে ময়মনসিংহ দেখে হয়তো নাও করে দিতে পারি। তার রিজনকে চিন্তা করবো ময়মনসিংহ থেকে আসবে আর ইন্টারভিউতে আসবে না, থাকুক। তো ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটু হ্যাক্স ইউজ করব, আমরা চেষ্টা করব ওর অফিসের আশেপাশে, বা যদি আমি আসলে জব হইলে সুইচ করার মুড থাকে, আমি আশেপাশে কোনো একটা লোকেশনটা দিয়ে রাখবো। যদি আমার আসলেই অনেস্ট মুড থাকে যে আমি ইন্টারভিউটা আসলে ক্যাচ করব, ইন্টারভিউটা লক করব, আর আমি এখানে উঠবো যদি আমার জবটা হয়, তাহলে আপনি এটাই করেন। তাইলে হচ্ছে কি দেখেন, আমি জানি যে এই সিভিটা খুব বেশি ভ্যালুয়েবল, আমার কাছে সিভিটা ভালো লাগছে, বাট আমি গিয়ে দেখতেছি লোকেশনটা দিনাজপুর বা খুলনা, আমি তো ঢাকাতে। আমি তখন করতে হয় কি, ইচ্ছা না করলেও তার সিভিটা হয়তো বা ফিল্টার আউট করে ফেলে দিতে হয়, বা এক সাইড করে রেখে দিতে হয়। যদি না হয় তারা হয়তো বা ফোন করবো, আদারওয়াইজ করবো না, সে তখন অপশনাল হয়ে যায়। এত ভালো একটা সিভিও অপশনাল হয়ে যেতে পারে জাস্ট লোকেশন ব্যারিয়ারের কারণে, যদি লোকাল মার্কেট হয়।
বাংলাদেশের মার্কেটের কথা বলতেছি আমি। তো চেষ্টা করব, যদি আমার ইচ্ছা থাকে আমি আসলেই কোম্পানিতে জব করব, আমি চেষ্টা করবো আশেপাশে কোনো একটা লোকেশন দিতে। এতে সুবিধা হয় কি, আমি শিওর আমি ইন্টারভিউটা আল্লাহ বাঁচায় রাখলে হয়তো বা আসবো, ফেস করব, আমার জব হইলে আমি এখানে সুইচ করতে পারবো, তাই না? সো ইন্টারভিউ বোর্ডে আসা পর্যন্ত আপনার সকল রাস্তাকে স্মুথ রাখতে হবে, যে প্রতিটা রাস্তা আপনি স্মুথ আছে। তাই বলে এমন না ভাই সবাই সমানে গণহারে ফেক মেরে দেবেন। ব্যাপারটা জাস্ট বললাম, যদি আপনি সিরিয়াস হন যে আপনি ওই কোম্পানিতেই জব করবেন, ওই লোকেশনেই থাকবেন, ওই ওই ইন্টারভিউটা আপনি ফেস করবেন, একদম মনস্থির থাকে, দেন আপনি এই কাজটা করেন। আদারওয়াইজ আপনি যেভাবে আছেন ওভাবেই করেন। আমরা সিভি নিয়ে তো অনেক কথা বললাম, আমরা লাস্ট একটা টপিক নিয়ে আমরা এই পার্টটা শেষ করব। সেটা হচ্ছে যে অনেকে জব পাওয়ার পরে তারা লিঙ্কডইন ইউজ করা বাদ দিয়ে দেয়, বা লিঙ্কডইন ইউজই করে না। তারা মনে করে যে লিঙ্কডইন তো ইউজ করতেছি শুধুমাত্র একটা জব পাওয়ার জন্য। আপনি এটাকে কিভাবে দেখেন যে লিঙ্কডইন কি জাস্ট একটা জব পাওয়ার জন্য আমরা ইউজ করি? বা সাপোজ আমি একটা জব পেলাম, পাওয়ার পর ওই জবটা 2 বছর করছি, 2 বছর ধরে লিঙ্কডইন আর ইউজ করি নাই, পরে যখন 2 বছর পরে যখন ওই জব থেকে আমাকে লাথি মেরে তাড়াই দিল, তখন আমি নতুন জব খোঁজার জন্য আবার লিঙ্কডইন ইউজ করছি। সো অ্যাকচুয়ালি কোনটা করা উচিত? রেগুলার লিঙ্কডইন ব্যবহার করা উচিত, নাকি অ্যাকচুয়ালি জব পাওয়ার জন্য যারা ব্যবহার করে এভাবে এদেরটা ঠিক আছে? আচ্ছা, একটা মজার কোশ্চেন করছেন। ধরেন আমি এখন যেখানে জব করি, আমি আলহামদুলিল্লাহ ধরেন 6 ডিজিটের একটা স্যালারি পাই। হ্যাঁ, তারপর আমি লিঙ্কডইনে অ্যাক্টিভ। ব্যাপারটা কি এমন আমি জব সুইচ করবো দেখে লিঙ্কডইনে অ্যাক্টিভ? আমি এখন যেখানে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাট তারপরও লিঙ্কডইন ইউজের রিজন হচ্ছে ভাই আমরা তো খ্যাপ মারি টুকটাক, একটা তো সাইড হ্যাসেল লাগে, হ্যাঁ, মানে সোজাই চাপ খ্যাপই তো এটা। সো ওখান থেকে আমরা কিছু পার্ট টাইম জবও পাই। যেমন আমি আপনাকে একবার বলছিলাম যে ভাই আমার এমন একটা ইয়ে আছে, আমি সপ্তাহে 4 দিন থাকে 1 ঘন্টা করে 4 ঘন্টা সময় দিই। এমন আমার কিছু ক্লায়েন্ট আছে যে সপ্তাহে 1 দিন, মাসে 4 দিন 4 ঘন্টা সময় তাকে দিচ্ছি, সে আমাকে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পে করতেছে। দ্য রিজন অফ আমার 1 ঘন্টার জন্য। অনেকে আছে আমি ভার্চুয়ালি সময় দিচ্ছি, কনসালটেন্সি দিচ্ছি, সে আসতেছে, যাচ্ছে। এগুলোও বাদ দিলাম যে ভাই আপনি যে জবে আছেন ওই জবে সন্তুষ্ট, আপনি জব করবেন না, বাট আপনার লিঙ্কডইন প্রোফাইলটি স্ট্রং করার রিজনটা কি? আপনার প্রমোশন থেকে শুরু করে প্রতিটা জিনিসের জন্য লিঙ্কডইন আসলে এমন না যে আপনার বস আপনার লিঙ্কডইন দেখে আপনাকে প্রমোশন দেবে, বাট এই জিনিসটা কি আপনার ইমপ্রেশনটা ক্রিয়েট হচ্ছে, যে এই যে নেক্সট জেনারেশন বা নেক্সট যারা লিঙ্কডইনে আসতেছে, এরা যখন সার্চ করতেছে জানতেছে যে হি ইজ এ ডিজিটাল মার্কেটার, হি ইজ এ প্রোগ্রামার, হি ইজ সামথিং লাইক দ্যাট। আপনার ওখানে একটা ইমেজ বা সার্চ ফেস ভ্যালু ক্রিয়েট হচ্ছে, বা সার্চ ভ্যালু ক্রিয়েট হচ্ছে। কোনো কারণে আলাদা না করে যদি কোনো বিপদেও পড়েন এই লিঙ্কডইন আপনাকে উঠাবে। সো অ্যাক্টিভিটিটা মেইন। যেটা বললাম যে আমার নিজেরও ইচ্ছা নাই যে আমি জব সুইচ করবো এই সেই, কিন্তু মেইন জিনিসটাই হচ্ছে ভাই অ্যাক্টিভ থাকা, যেন আল্লাহ না করুক কোনো সমস্যা হইলে আপনি যদি একটা পোস্ট করেন যে আমি তো অমুক জায়গা থেকে, বা ধরেন আমি এমনও হয়েছে আমি একটা কোম্পানিতে লেফট জব দিছি, সেদিনে আমার কাছে আরেকটা কল আসছে তুমি আমার কাছে জয়েন করো। লিঙ্কডইনে জাস্ট আমি লেফট জব দিছি, যে ওই দিনই আরেকটা কোম্পানি থেকে আমার কাছে মেসেজ আছে, ইউর নাম্বার প্লিজ, ফোন নাম্বার প্লিজ, আমি তোমাকে এই ব্যাপারে একটু কথা বলবো। নাম্বার দিছি, আচ্ছা ঠিক আছে আপনি কালকে থেকে আমার কাছে জয়েন করেন। মাসের ওই সময় 16 তারিখ। দ্য This is রিজন the- কি বলেন তো? আমি খুব অ্যাক্টিভ, আমাকে তারা চিনে, বিকজ বাই হায়ার অথরিটি তো লিঙ্কডইনে ঘুরে ট্যালেন্ট হান্ট করে। ট্যালেন্ট হান্টটাই তো পৃথিবীর সব থেকে চ্যালেঞ্জিং বিষয়। চ্যালেঞ্জিং কাজ। সো ওরা যখন দেখে যে আচ্ছা ঠিক আছে, আমরা যেরকম কোম্পানি টার্গেট করে রাখি, কোম্পানি কিন্তু টার্গেট করে রাখে কাকে নেবে। হ্যাঁ, সো এই জিনিসটা খুব বেশি ইফেক্টিভ, যে আপনি একটা জায়গাতে আসেন ভালো, বাট লিঙ্কডইনটা রেগুলার ইউজ করেন। এটা আপনার প্রোফাইলের জন্যও বেটার, আপনার বাই চান্স কোনো ইনসিডেন্ট হইলে সেটা ব্যাকআপ দেওয়ার জন্য বেটার, যেন অ্যাটলিস্ট আপনাকে বসে থাকতে না হয়, মাথা থাপড়াতে না হয়। আর পৃথিবী কখনোই শূন্যস্থান পছন্দ করে না। সো শূন্যস্থান আপনার জায়গাতে অন্য কেউ না কেউ ভরাট করবে, সো আপনি না কেন। yeah. আমি লাস্ট এই কোশ্চেনটা দিয়ে শেষ করব। আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার এবং অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে শুধুমাত্র লিঙ্কডইন থেকে এই পর্যন্ত কতগুলা ক্লায়েন্ট পাইছেন, এবং শুধুমাত্র লিঙ্কডইন ক্লায়েন্ট থেকে কেমন রেভিনিউ জেনারেট করছেন? আচ্ছা, অ্যামাউন্টের দিকটা আমি অলওয়েজ স্কিপ করি, আমি ক্লায়েন্টের হিসাবটা আপনাকে বলতে পারবো, সমস্যা নাই। যে ধরেন আমি লিঙ্কডইন থেকে এখন পর্যন্ত 2017 থেকে আজ 25, 18, 19, 20, 8 বছর। তো ধরেন এই 8 বছরে প্রতি বছরে আমি অ্যাভারেজে 15 থেকে 20টা ক্লায়েন্ট লক করি। 15 থেকে 20টা? 20টা ক্লায়েন্ট লক করি
ম্যাক্স টু ম্যাক্স, কারণ আমার এর বেশি ক্যাপাসিটি নাই ক্লায়েন্ট নেওয়ার মতো। এমনও আছে যে নক দিয়ে বসে আছে, আমি আসলে রিপ্লাই দিতে পারতেছি না। মানে এখানে এমন না যে আমি তাদের সাথে খুব দুর্ব্যবহার করতেছি, ব্যাপারটা এমন। আমি তাদেরকে বলতেছি অ্যাকচুয়ালি আই এম নট অ্যাভেলেবেল, আমি দেখা যায় কাউকে সাইড দিয়ে দিই বা নিলেও নেই, বা যদি মনে হয় যে পারবো তাহলে করি, কিছু ক্ষেত্রে না করে দেই যে আমার কাছে এই সার্ভিসটা এখন অ্যাভেলেবেল নাই, এই টাইপের মানে কোনো না কোনোভাবে জিনিসটা ইয়ে করে। তো দেখা যাচ্ছে যে প্রথম 3 বছর আমার কাছে প্রতি বছর ক্লায়েন্ট ঢুকছে 5টা 6টা করে। ওকে। হ্যাঁ, তো 3 বছর ধরেন 15টা ক্লায়েন্ট ঢুকছে, এই 15টার ভিতরে লাস্টিং করছে হচ্ছে আমাদের প্রায় 12টা ক্লায়েন্ট। হ্যাঁ, আর এখন রেগুলার বেসিসে যে ক্লায়েন্টগুলো সেটা ওয়ান টাইম ক্লায়েন্ট আসে, ফিক্স ক্লায়েন্ট খুব কম আসে, কারণ 15-20টা করে ক্লায়েন্ট যেহেতু ঢুকতেছে বছরে, ফিক্স ক্লায়েন্ট আবার একটু কম আসতেছে। দেখা যাচ্ছে যে ওয়ান টাইম প্রজেক্ট 6 মাসে একটা প্রজেক্ট আসতেছে, দিয়ে দিচ্ছে, 6 মাস পরে সে তার যদি মন চায় এক্সটেন্ড করতেছে, আদার এক্সটেন্ড করতেছে। আর যারা ফিক্স হিসেবে ঢুকছে তখন আমাদের ফিক্স ক্লায়েন্ট আছে এখন পর্যন্ত প্রায় 18টা ফিক্স ক্লায়েন্ট আমাদের। ওকে। এতগুলোর ভিতরে 18টা ফিক্স ক্লায়েন্ট, এদের থেকেও একটা ভালো অ্যামাউন্ট আমাদের আসে। সো এই যে অ্যাভারেজে হচ্ছে ধরেন তাহলে গত 8 বছরে এখানে ক্লায়েন্ট আছে হচ্ছে আমার, ক্লায়েন্ট ঢুকছে আমার যদি আমরা 12 করেও ধরি, ধরেন 80টা, ধরেন 60টা ক্লায়েন্ট ঢুকছে আমার 8 বছর ধরে নেন। 60টার ভিতরে আমার লাস্টিং করে আছে কয়টা, তাহলে ফিক্সড 18টা ক্লায়েন্ট লাস্টিং আছে। 18টা। আর বাকিগুলো কিন্তু আমি কাজ করছি, এমন না যে ওয়ান টাইম কাজ করছি। আমি যেটা বললাম আমাদের ক্লায়েন্ট ড্রপের রেশিও নাই, আমরা ক্লায়েন্ট ড্রপ করি না, ক্লায়েন্টের রেজাল্ট আসলেও ক্লায়েন্ট থাকে। কিন্তু যেগুলো ওয়ান টাইম প্রজেক্ট হয়, যেমন ধরেন একজন আছে শুধু ভিডিও এডিটিং করতে, যেহেতু আমার টিম আছে ভিডিও এডিট করে দিচ্ছে, একজন আছে ডেভেলপমেন্ট করতে, তাকে যারা ডেভেলপমেন্ট আছে ওদেরকে অন্য ধরে রাখা যায়, যে সাইবার সিকিউরিটি, এই সে ওয়েবসাইটের মেনটেন্স, এগুলোকে ধরে রাখা যায়। কিন্তু যারা ওয়ান টাইম প্রজেক্ট আছে, একটু ব্র্যান্ডিং করে দাও, এই করে দাও, সেই করে দাও, কনসালটেন্ট দাও। অনেক বেশিরভাগ ক্লায়েন্ট আছে কনসালটেন্ট নিতে, যে ভাই তুমি আমাকে 1 ঘন্টা কনসালটেন্ট দাও, তোমাকে পে করবো। সো এমন হয়েছে কনসালটেন্টের জন্য পে করছে। সো আমাদের মিনিমাম হচ্ছে মার্জিন থাকে হচ্ছে পার ক্লায়েন্টে 3000 করে। 3000। হ্যাঁ, মিনিমাম মার্জিন। আর যদি ওয়ান টাইম প্রজেক্ট হয় সেক্ষেত্রে মিনিমাম মার্জিন থাকে আমাদের 300 করে। ওকে। এটা হচ্ছে একদম মিনিমাম মার্জিন, যে 300 করে পার আওয়ার বা 2 ঘন্টা সেশন। বা ধরেন আমরা এরকম করি যে আচ্ছা ঠিক আছে, তোমাকে 4 দিন সময় দিব, 4 দিন আমরা তোমাকে 40 মিনিট করে টাইম দিব জুমে, 40 মিনিট ওয়ান সেশন। সো এটার জন্য তোমাকে 300 পে করবে। সো তারা এটার জন্য রাজি থাকে। সো এভাবে জিনিসটা হয় আর কি। ওকে। সো অন্য অন্য সাইট বাদ দিলে আমি যদি বলি শুধুমাত্র লিঙ্কডইন ক্লায়েন্ট থেকে কি আপনার নিজের বা আপনার প্রতিষ্ঠানের $1 মিলিয়ন উপরে কি রেভিনিউ এসছে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। লাস্ট 8 বছরে? হ্যাঁ, আরো বেশি। কারণ মানে হচ্ছে আপনি একটা যদি স্পেসিফিক একটা ধরেন হচ্ছে আইডিয়া দেন। আমি আপনাকে একটা সোজা আমি কথা বলি। সম্পূর্ণ বলতেছি না, আচ্ছা আচ্ছা আমি জাস্ট লিঙ্কডইন ধরেন প্রোফাইল আমি থেকে। আপনাকে লিঙ্কডইনের একটা সোজা আইডিয়া দিই। ধরেন আমি এখন পর্যন্ত ক্লায়েন্টের রেভিনিউ জেনারেট করেছি $1 মিলিয়ন প্লাস, সরি $100 মিলিয়ন প্লাস, $100 মিলিয়ন প্লাস ক্লায়েন্টের রেভিনিউ জেনারেট করাইছি। এবার আমারটা আমি আর না বললাম, মানে একটা ক্লায়েন্ট বলতে আমার এই পর্যন্ত যাবৎকারের ক্লায়েন্টের $100 মিলিয়ন রেভিনিউ জেনারেট করাইছি আমি, প্লাস শুধু এই লিঙ্কডইনের ক্লায়েন্ট দিয়ে। লিঙ্কডইন ক্লায়েন্ট। বোঝা গেছে? ওকে। So, এটা আমার আর না, কিন্তু এটা ক্লায়েন্টের রেভিনিউ আমি জেনারেট করাইছি। এবার এখান থেকে আমি এমনও আছে পার্সেন্ট নিছি তার থেকে, এমনও আছে আমি তার থেকে ফিক্সড ডিল করে ফেলছি। সো এইভাবেই জিনিসটা। তো ক্লায়েন্ট যেহেতু 100 মিলিয়ন প্লাস জেনারেট করছে, আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। 100 মিলিয়নের ভিতরে একটা ক্লায়েন্ট যদি 20% প্রফিটও করে, তাও 20 মিলিয়ন প্রফিট করছে। হ্যাঁ, এর আপনার এখান থেকে কম, আপনি তো এক ক্লায়েন্ট থেকে তো $2-2.5 মিলিয়ন হ্যাঁ, রেভিনিউ নিতে পারেন। হ্যাঁ, কারণ হচ্ছে Possible. এখন নর্মালি হয় কি, ধরেন আমাদের বাংলাদেশের মানুষের এখন একটু কলিজা হয়েছে বা একটু ভালো হয়েছে যে এরা পার ডে ধরেন $500-600 এখনো বার্ন করতে পারে। বাট ইউএস রিজিয়নগুলোতে ক্লায়েন্ট এমন না যে দিনে $1000 বার্ন করে ভাই। এরা চিন্তা করে মাসে $3000 বার্ন করবো হয়তো বা, কারণ ফেসবুকে তো এরা এত বেশি অ্যাক্টিভ না, থাকলেও থাকে, মেসেঞ্জারে থাকে। হ্যাঁ। সো এরা আসলে দিনে দেখা যাচ্ছে $100 বা $150 বার্ন করে। সো এইভাবে আসলে বার্ন করে তো জিনিসটা। আর বেশিরভাগ যেহেতু আমাদের অর্গানিক এসইও রিলেটেডই হয়, আমরা তো অর্গানিক আসলে ক্লায়েন্ট এনে দেই জিএমবি থ্রুতে বা বিভিন্ন থ্রুতে। এটা নিয়ে আমরা আরেকটা এপিসোডে আলাপ করবো নি। সো দেখা যাচ্ছে যে সব কিছু মিলিয়ে ক্লায়েন্টের রেভিনিউটা অথেন্টিক একদম, যে সব খরচ টরচ বাদ দিয়ে চলে আসতেছে এত। তো আমরা শুধুমাত্র অ্যাডের উপরে ডিপেন্ডেন্ট না, আমরা আসলে অর্গানিক রিচ করাই। কারণ হচ্ছে ভাই বাংলাদেশের মার্কেটে এসইওটা এখনও ঢুকতে অনেক টাইম লাগলো, ইন্টারন্যাশনাল মার্কেটে এটা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি মানুষ সার্চ করতেছে। আমার আজকে যদি মনে চায় যে বেস্ট ফোন শপ ইন ঢাকা, আমি কিন্তু গুগল ম্যাপে এটা সার্চ করি না, বাট ঠিক মতো দেশের বাইরে সার্চ করতেছে বেস্ট ফোন শপ নিয়ার মি, তাই না? সো এই জিনিসগুলো খুব অর্গানিক, ডিপেন্ড করতেছে। এইগুলো নিয়ে ক্লায়েন্টের ইয়ে হচ্ছে। আবার আমাদের কাছে এমনও ক্লায়েন্টের ইয়ে আছে যে ক্লায়েন্টের থেকে আমরা ডিরেক্ট কোম্পানির হোল্ড নিয়ে নেই, যে ঠিক আছে তোমার বিজনেসকে আমরা উঠাই দিব, তুমি ইয়ারলি আমাদের ক্লোজিং করবো কততে।
মানে পার মান্থ সার্ভিস চার্জ তো থাকবেই, প্লাস ইয়ারলি ক্লোজিং করবো কততে। আচ্ছা, এই বিষয়টা আমার শেষ করতে করতেছি না, এই ব্যাপারটা আমার আরো একটু শেখা উচিত যে ক্লায়েন্টের সাথে আমি মানে এরকম একটা ডিলে যাইতে চাই, ইয়ারলি বেসিসের ডিল, যে তখন আমি ক্লায়েন্টকে কিভাবে অ্যাপ্রোচ করব। আচ্ছা, একটা মজার ব্যাপার বলি, আপনাকে খুঁজে বের করতে হবে একটা ব্রোকেন ক্লায়েন্ট, যে তার বিজনেস নিয়ে খুব বেশি মানে ডিপ্রেসড, কিন্তু টাকা আছে। হ্যাঁ ডিপ্রেস, তো কিছু হচ্ছে না, টিম কাজ করে না, এই করে না, সেই করে না, সব কিছু ভাই আপনি দায়িত্ব নেন। ঠিক আছে মতিন, সমস্যা নাই, তোমার বিজনেসটা আমি দেখতেছি, ব্যাপারটা তো আমারই, তুমি প্রতি মাসে আমাকে এখন মার্কেটিং চার্জ দিবা। মার্কেটিংয়ের জন্য আমি ধরো সবার থেকে চার্জ করি 3,000 করে, তুমি আমাকে এখানে 1,500 করে দিবা 6 মাস পর্যন্ত। ওকে, 6 মাসের ভিতরে যদি তোমার গ্রোথ হয়, আমি তোমাকে কোনো ডিসকাউন্ট দিচ্ছি না, আমার সার্ভিসের কোয়ালিটি কোনো খারাপ না, 6 মাস পর তুমি আমাকে 3 করেই পে করবা, পাশাপাশি আমি তোমাকে যে ওয়েভার দিছি এটা ওয়েভার না, তুমি আমাকে 6 মাস পরে এই যে 1,500 করে ডিসকাউন্ট দিছি 3,000-এর পাশাপাশি আরও 1,500 করে প্রতি মাসে অ্যাড করে দিবা। তুমি এগ্রিমেন্টে রাজি, যদি রাজি থাকো তাহলে এই মেইলে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দিয়ে পাঠাই দাও। ওকে, এটা একটা তারা মেইলকে খুব ভ্যালু দেয়, তারা এই ব্যাপারে স্ক্যাম করে না বেশিরভাগ ক্ষেত্রেই। তো দেখা যাচ্ছে আই অ্যাকসেপ্ট বলা মানে তার কাছে কোর্টে বলে দেওয়া, ব্যাপারটা এরকম হয়ে গেছে। সো দেখা যাচ্ছে যে সেও রিস্ক না, যে ঠিক আছে 6 মাস ওরা বলতেছে আমাকে সার্ভিসে, আমি তাকে আগে বলতেছি ভাই আমার সার্ভিসের কোয়ালিটি খারাপ না, আমি তোমাকে এখন যা সার্ভিস দিচ্ছি 6 মাস পরে সেম সার্ভিস, যদি সার্ভিস বাড়াও সেক্ষেত্রে হয়তো চার্জ বাড়বে, সমস্যা নাই, বাট 6 মাস পরে তোমাকে আমি এখন যেটা ডিসকাউন্ট দিচ্ছি তোমাকে ওটা পে করতে হবে, বিকজ 6 মাসের জন্য আমি আমার খাটাচ্ছি তোমার জন্য। সো সেও রাজি হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এর ভিতরে ক্লায়েন্ট ধরেন 20% ক্লায়েন্ট ড্রপ করতে পারে, মানে ওরা এটা রাজি হবে না, 80% রাজি হয়। যদি অনেকের ক্ষেত্রে যেটা অ্যাপ্রোচের উপর ডিপেন্ড, তো অনেকের ক্ষেত্রে হয়তো 20% রাজি হয়েছে, 80% রাজি হয় না, মানে ব্যাপারটা আপনি কীভাবে অ্যাপ্রোচ করতেছেন এর উপর ডিপেন্ড, অ্যাপ্রোচ করার উপর ডিপেন্ড সো করে। এই গেল একটা 6 মাসের ভিতরে যখন তাকে আমরা রেজাল্ট এনে দিচ্ছি, 1 বছর পর্যন্ত যখন গেছে সে আমার কাছে, একটা ক্লায়েন্ট 1 বছর থাকা মানে তার সব আমি জানি, তার সব ক্রেডেন্সিয়াল সব অ্যাসেট আমার কাছে, এমন না আমি তাকে ব্ল্যাকমেইল করবো। তার সাথে আমি আরেকটা ডিলে বসবো, আচ্ছা ঠিক আছে এখন তো বিজনেস আমাদের ভালো যাচ্ছে, বিজনেস আমাদের ভালো যাচ্ছে, ঠিক আছে, তা এখন যেটা করতে হবে, আসলে আমরা একটা ডিলে আসি, ইয়ারলি আমরা ক্লোজিং করব। মান্থলি তো তুমি আমাকে মার্কেটিং চার্জ দিবা, পাশাপাশি তোমার কোম্পানির রেভিনিউর এত % তুমি আমাকে প্রতি বছর ক্লোজিং করবা। তাইলে আপনি আনঅফিসিয়ালি একটা কোম্পানির মালিক হয়ে গেছেন, এত % স্টেক হোল্ডার। এখানে আমি তোমাকে কি সাপোর্ট দিব, তোমার হয়তো কল সেন্টারে একটু ইস্যু আছে, আচ্ছা এই কল সেন্টারটা আমি তোমাকে এখান থেকে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তুমি কল সেন্টারের জন্য দেখা যাচ্ছে আমি মান্থলি চার্জ করতাম 1,500 করে, হ্যাঁ তুমি আমাকে 500 করে দিও। সো এইখান থেকে তো ওরা তোমার যে সার্ভিসটা আছে এটাতে, বা চ্যাটবট একটা দিয়ে দিলাম তোমাকে, তুমি কাজ করো, সমস্যা নাই। দেখা যাচ্ছে এখান থেকেও তুমি একটা রিবেট পাচ্ছ। তো চিন্তা করবে যে ঠিক আছে তাহলে তো হয়েছে, ওর কোম্পানি ও সব কিছু সামলাচ্ছে, সেল করার মাথা ব্যথা ওর, সব কিছু সব দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে চলুক। দেখা যায় এভাবেও বেশিরভাগ ক্লায়েন্টের সাথে যদি আপনি ঠিকমতো ডিল করতে পারেন, কোম্পানির একটা মালিকই আপনি ছোটোখাটো আনঅফিসিয়ালভাবে, শুধু জাস্ট এইটাই ইনশিওর করতে হবে ও যেন মেইলটা আই অ্যাকসেপ্টে রিপ্লাই করে। এক্স্যাক্ট, মানে শুধু মুখে বলে দিল হ্যাঁ করো না, ওরা সব কিছু রিটার্নে বিশ্বাসী, আপনার এগ্রিমেন্টটাও সাইন করে পাঠাবে, অ্যাকসেপ্টও করবে, আস্তে আস্তে সব কিছু করতে পারে। যেমন আমাদের এরকম এখন ক্লায়েন্ট আছে ধরেন ফিক্সড 3টা, একদম ফিক্সড 3টা ক্লায়েন্ট আছে। কত বছর ধরে কাজ করতেছে? প্রায় 5-6 বছর, যেটা বললাম একদম ফিক্সড। ওরা একদম আমাদের কাছে মান্থলি তো বিল দেয়, মার্কেটিং যে চার্জটা থাকে, প্লাস ইয়ারলি রেভিনিউর আমরা একটা অ্যামাউন্ট পাই, এটা ইয়ারলি পাই আমরা। ওকে ভাই, আজকে তো লিঙ্কডইন নিয়ে অনেক কিছুই আমরা আলাপ করলাম। ও মজার ব্যাপার হচ্ছে এই ক্লায়েন্টগুলো কিন্তু লিঙ্কডইনের, এমন না যে আপওয়ার্ক থেকে নিয়ে আসছি, এগুলোও লিঙ্কডইনের। সো অন্ততপক্ষে আমরা লাস্ট একটু রেভিনিউ নিয়ে আলোচনা এই জন্য করলাম যে ওই $5,000-10,000 লাইফ টাইম ইনকামের জন্য এই কন্টেন্টটা না, লিঙ্কডইনের ক্লায়েন্ট দিয়ে যে মিলিয়নিয়ার হওয়া যায় সেটার জলজান্ত উদাহরণ আপনি, ইনশাআল্লাহ। তো আর হচ্ছে একটা জিনিস, সবাই মাশাআল্লাহ বলবেন, বিকজ নজর ইজ রিয়েল। যাই হোক, আমি যতবারই দেখা যায় যে কিছু অ্যামাউন্ট এক্সপোজ করি বা কিছু বলে, যদিও এখন এক্সপোজ করি না এই জন্য, সো তখনই কিছু একটা মনে হয় যে ঝামেলা হয়ে যাচ্ছে। সো এই জন্য আমি এগুলো খুব বেশি ইগনোর করার ট্রাই করি। সো ট্রাই করব, আপনাদের যদি কোনো প্রবলেম পড়ে আমাকে একটা নক দিবেন, আমি অবশ্যই কনসাল্ট করার ট্রাই করব। ভাই তো ডেসক্রিপশন বক্সে ডিটেলসগুলো দিয়ে দিবেই, সমস্যা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা বলবো, যে লাইফ নিয়ে যদি আসলেই সিরিয়াস হতে মন চায়, তাহলে ভাই যেমন ধরেন একটা অভ্যাস আমার হয়ে গেছে, আমি এখন 1,000-কে আসলে $1,000 বলি না, 1,000 টাকা বলি, বিকজ ওদের সাথে আসলে চলতে চলতে ব্যাপারটা এখন টাকা চিন্তা হয়, ফিল হয় জিনিসটা।
সো হ্যাঁ, আপনার এই ফিলটা হইতে হবে যে আপনাকে একটা ক্লায়েন্ট পে করতেছে $1,000, বাট আপনার কাছে এটা টাকা ফিল হচ্ছে। দ্য রিজন অফ আপনার আর্ন বেশি মানে আপনার কস্ট বেশি, আপনার খরচ বেশি, বিভিন্ন কিছু বেশি, আপনার কাছে এটা তখন টাকাই হিসাব করতে গেলে। সো এটা ধরে রাখতে হবে, ধরে রাখাটা হচ্ছে মেইন। ক্লায়েন্ট আপনি অনবোর্ড করে নামাই ফেললেন, বাট ক্লায়েন্ট ধরে রাখতে পারলেন না, তাইলে ভাই লাভ হবে না।